সাথে সাথে আজকে আমরা দুর্দান্ত ক্লাস করব। কয় মিনিট হলো আমরা লাইভে আছি? অলরেডি 6 মিনিট, আর 40 সেকেন্ড আপনাদেরকে সময় দেওয়া হলো। তামান্না, এটা কি পেড ব্যাচের ক্লাস না এটা ফ্রি ক্লাস? সবার জন্য উন্মুক্ত, এই জন্যই তো হাইলাইট করতে পারবেন। খাদিজা আক্তার, খাদিজা, ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে ওকে। ফারহানা ইয়াসমিন, ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার ক্লাসের অনিয়মিত স্টুডেন্ট, ইনশাল্লাহ হয়ে যাবেন। আশিক আশিক বলছেন কোন পেজের কমেন্ট পড়েন? আচ্ছা, আমরা পড়তেছি টিউটোরিয়াল। হ্যাঁ, টিউটোরিয়ালের পেজের কমেন্ট পড়তেছি, যেখান থেকে আমরা আজকে লাইভ ক্লাসে আছি। ওকে, রাজশাহী থেকে আছে বিনা আক্তার, আলহামদুলিল্লাহ অনেক ভালো। চলেন ক্লাসে চলে যাই। অলরেডি আমাদের 500-র মতো স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। চলেন দ্রুত আমরা ক্লাসের দিকে চলে যাই। একটা একটা করে আমরা সর্বোচ্চ সবগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। প্রথমটা, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নাম কি? কে কে বলতে পারবেন? ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নাম কি? কে বলতে পারবেন? প্রিয় স্যার, সবাই একটু বলে ফেলেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর নাম কি? কে বলতে পারবেন? স্যার কুয়াকাটা থেকে যুক্ত আছে, মাশাআল্লাহ। হাইলাইট করেছে লিজা বারোই, হাইলাইট করেছে স্মৃতি শেখ। কিশোরগঞ্জ থেকে আজ খাদিজা বোন আমাদের আছে, টিউটোরিয়াল ফলোয়ারদেরকে হাইলাইট করেছেন। রাজু স্যার আছেন আমাদের সাথে, কুয়াকাটা থেকে অনেকে যুক্ত আছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ওকে, ভেরি গুড। তাহলে চলেন দ্রুত চলে যাই। প্রথম প্রশ্ন একটু আনসার করতে থাকেন, আমি একটু ডিটেলসে বলি। মূলত হচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নাম কি, এটা বলতে বলতে ইসরায়েল সম্পর্কে একটা বেসিক তথ্য দিয়ে দিই। এই ইসরায়েলের রাজধানী হচ্ছে তেল আবিব, কিন্তু ওরা দাবি করে কিন্তু জেরুজালেম, তাই না? এটা রাজধানী কোথায় বলেন তো, কমেন্টে জানান রাজধানী কোথায়। রাজধানী হচ্ছে তেল আবিব। এই ইসরায়েলের যে মুদ্রা, এই মুদ্রার নাম হচ্ছে নেসেট। দুঃখিত, মুদ্রার নাম হচ্ছে শেকেল। মুদ্রার নাম হচ্ছে শেকেল, এবং তাদের পার্লামেন্টের নাম হচ্ছে নেসেট। পার্লামেন্টের নাম কি বলেন তো? পার্লামেন্টের নাম হচ্ছে নেসেট। নেসেট হচ্ছে তাদের পার্লামেন্টের নাম। পাশাপাশি এই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা বাহিনী, এটা থেকে কিন্তু প্রশ্ন আসে রিসেন্ট সময়ে। আকাশ প্রতিরক্ষা বাহিনী, আকাশ প্রতিরক্ষা যে বাহিনী আছে, সে বাহিনীর নাম কি? তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনীর নাম হচ্ছে, প্রথমত আপনি দেখবেন একটা আছে আয়রন ডোম। আয়রন ডোম, ঠিক আছে, আয়রন ডোম আছে তাদের। তারপর দেখবেন এখন রিসেন্টলি যেটা খুবই হাইলাইটেড, সেটা হচ্ছে থার্ড, THAAD, থার্ড। এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা স্যারেরা? ওকে, হেয়ামনি বলেছেন স্যার কিভাবে হাইলাইট করব? আপনি একটা @ ক্লিক করেন, সাথে সাথে দেখবেন হাইলাইট ফলোয়ার অপশনগুলো চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে সেটাতে ক্লিক করলে হাইলাইট করতে পারবেন, কেমন? ওকে, আচ্ছা, সবাই একটু বলেন স্যার এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? প্রিয় স্যারেরা সবাই একটু বলে ফেলেন এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার কিনা। দ্রুত বলতে হবে, দ্রুত একটু বলে ফেলেন এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? আচ্ছা, সবাই বলেছেন ক্লিয়ার ক্লিয়ার। আমার এখানে কমেন্ট অনেক স্লো আসতেছে, যাই হোক আমরা কমেন্ট একটু কম্পিউটারে একটু পড়ার চেষ্টা করি। আচ্ছা, সবাই বলেছেন স্যার ক্লিয়ার। ওকে, তাহলে আমাদের যেহেতু এটা পুরোটাই ক্লিয়ার আছে, তাহলে আমরা এটা নিয়ে একটু বিস্তারিত একটু জানার চেষ্টা করি। প্রথমত হচ্ছে এই যে আমাদের এখানে একটা প্রশ্ন বললো ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর নাম কি? ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী একটা হচ্ছে আয়রন ডোম, আরেকটা হচ্ছে থার্ড, এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ আছে, সেটার নাম হচ্ছে অ্যারো ডিফেন্স। কি বলেন তো? অ্যারো ডিফেন্স। এই যে দেখেন প্রশ্নটা কি আসছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নাম কি? এটা আপনারা আনসার করতে থাকেন, আমি এখানে বলে দেই। আকাশ প্রতিরক্ষা বাহিনীর আরেকটা আছে, সেটার নাম হচ্ছে এয়ার ডিফেন্স, আকাশ প্রতিরক্ষা বাহিনী। আকাশ প্রতিরক্ষা বাহিনী, আকাশ প্রতিরক্ষা। এই আকাশ প্রতিরক্ষা থেকে কিন্তু রিসেন্ট সময় অনেকগুলো প্রশ্ন আসছে, তো এটা একটু ভালো করে পড়বেন। এটার নাম একটা হচ্ছে থার্ড, একটা হচ্ছে অ্যারো ডিফেন্স, আর আরেকটা কি বলেছি যেটা প্রথমে খুবই আলোচিত ছিল, সেটার নাম হচ্ছে আয়রন ডোম। তাহলে এটা হচ্ছে ইসরায়েল নিয়ে বেসিক একটা সেক্টর, এটা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। পাশাপাশি আপনারা এটা একটু বলে দেই, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নাম কি? সেটা হবে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস, যেটাকে শর্ট ফর্মে বলা হয় IDF। কি বলা হয়? IDF বলা হয়, ঠিক আছে। আর এখানে আছে দেখেন ইসরায়েলি রেভলিউশনারি গার্ডস ক্রপ। এটা কিন্তু ইসরায়েলটা যদি বাদ দিয়ে দেন, আপনি যদি শুধু ইরান দিয়ে দেন, ইরান রেভলিউশনারি গার্ডস ক্রপ, যেটাকে আমরা শর্ট ফর্মে বলতে পারি IRGC। এটা হচ্ছে ইরানের বাহিনী, IRGC। ইসরায়েলি ডিফেন্স, এখানে এটা হবে না, পাশাপাশি থার্ড, এটা হচ্ছে আকাশ প্রতিরক্ষা বাহিনী। এতটুকু পর্যন্ত কি বুঝতে পেরেছেন প্রিয় স্যারেরা?
সবাই একটু শেয়ার করে দিতে হবে আজকে। এখন দেখেন অলরেডি আমাদের সাথে 600 স্টুডেন্ট, মাশাআল্লাহ 600 স্টুডেন্ট যুক্ত আছেন। সবাই প্রিয় ভাই বোন সবাই একটু আজকে শেয়ার করে দেন, সবাই একটু মঈন স্যারের কথাটা রাখেন, সবাই আজকে ক্লাসটা একটু শেয়ার করে দেন, দুর্দান্ত ভাবে একটু শেয়ার করে দেন। আজকে আমরা সর্বোচ্চ স্টুডেন্ট নিয়ে ইনশাআল্লাহ ক্লাস করব। ওকে, আর যারা যারা যুক্ত হয়েছেন সবাই একটা লাভ রিয়েক্ট ইউজ করেন, দেখি আপনারা কতটুকু স্টুডেন্টরা আছেন আমাদের সাথে। মুকসেদ আলী আছেন, অ্যারো 3 বলেছেন, ফয়সাল, ওকে ভেরি গুড ভেরি গুড। তারপর আমাদের সাথে রফিক আছেন, আমাদের সাথে আয়েশা আছেন, বিনা বলেছে থার্ড, ওকে ভেরি গুড। তারপর হচ্ছে মালিক বলেছেন ক্লিয়ার, ভেরি গুড মাশাআল্লাহ। এখন দেখেন এই ইসরায়েলি ফোর্স থেকে আপনাদের কি ধরনের প্রশ্ন আসতে পারবে, বা রিসেন্টলি কোন ধরনের ঝামেলাগুলো ইসরায়েলের সাথে বা এই সাম্প্রতিক সময়ে হয়েছে। আপনারা জানেন ইসরায়েল কিন্তু ইরানের অনেকগুলো স্থাপনায় হামলা করেছে, হামলা করার পরে ইরান পাল্টা হামলা করেছে। এবার ইসরায়েলকে ডিফেন্স করার জন্য বা ইসরায়েলকে বাঁচানোর জন্য যুক্তরাষ্ট্র আবার ইরানের উপর হামলা করেছে। তো এই যে বিষয়গুলো, এগুলো সম্পর্কে কিন্তু আমরা আজকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে প্রথমে ইরানের উপরে যে ইসরায়েল হামলা করেছে, এই হামলাটা হয়েছে 13 জুন 2025 সালে, যেটা ছিল অপারেশন রাইজিং লায়ন। তাহলে একটু দেখেন অপারেশন গুলো একটু আলোচনা করি আপনাদের সাথে। অপারেশন, এটা মুছে দিচ্ছি আমি। রিসেন্ট সময়ে যে অপারেশন গুলো হয়েছে সেই অপারেশন গুলো নিয়ে একটু আলোচনা করি। দেখেন প্রথমটা হচ্ছে ইসরায়েল কর্তৃক ইরানে যে হামলা, এই ইরানে যে হামলা হয়েছে, এই হামলাটা হয়েছে কবে? হামলাটা হয়েছে 14 জুন কত সালে? 2025 সালে। এবং এই যে হামলাটা, এই হামলাটার নাম কি দেওয়া হয়েছে? নাম দেওয়া হয়েছে অপারেশন রাইজিং লায়ন। অপারেশন রাইজিং লায়ন। তাহলে অপারেশন রাইজিং লায়নটা হলো কবে? 14 জুন 2025। 14 জুন 14 জুন না, এটা হবে 13 জুন। ইসরায়েল করেছিল 13 তারিখে। ইসরায়েল কয় তারিখে করেছিল? 13 তারিখে। 13ই জুন হবে, 13ই জুন 2025। আর ইসরায়েলে ইরান হামলা করেছে উল্টা, একদিন পরে কিন্তু ইরান পাল্টা হামলা করেছিল। তারা কিন্তু ফাতাহ ব্যবহার করেছিল। 3 বা 3, এতটুকু কি বুঝতে পেরেছেন কিনা স্যার? সবাই একটু বলে ফেলেন, এতটুকু পর্যন্ত কি বুঝতে পেরেছেন কিনা? এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে কিনা প্রিয় স্যারেরা? এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে কিনা? সবাই একটু কষ্ট করে কমেন্টে জানান এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে কিনা। ওকে স্যার, ক্লিয়ার, ভেরি গুড, ওকে ভেরি গুড। তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার। ওকে, সবাই বলেছে স্যার ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার, কোনো ধরনের ঝামেলা নাই। ওকে, নেট প্রবলেম ছিল, আচ্ছা নেট প্রবলেম নিয়ে যে ঝামেলা। ওকে, আশা করছি এখন সবকিছু ক্লিয়ার হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু খেয়াল করেন। তাহলে এটা হচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী নিয়ে যে ঝামেলাগুলো হয়েছে সেটা, ঠিক আছে। এবার আপনাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে কিন্তু এভাবে, যে যুক্তরাষ্ট্র যখন হামলা করেছিল সেই হামলাটা মূলত প্রতিহত করেছিল কিভাবে, বা আমরা প্রতিহত করেছিলাম কিভাবে? ইরানের 3টা খুবই গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা আছে। সে পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে 22 জুন আমরা জানি যে যুক্তরাষ্ট্র কিন্তু একটা অপারেশন পরিচালনা করেছে, সেটার নাম হচ্ছে অপারেশন মিডনাইট হ্যামার। এটা কি আপনারা জানেন কিনা? এটা কি সবাই জানেন? দেখেন আমি একটু লিখে দিচ্ছি। ইরানের অনেকগুলা গুরুত্বপূর্ণ পারমাণবিক জোন আছে বা পারমাণবিক অঞ্চল আছে। সেই পারমাণবিক যে স্থাপনা আছে, ইরানের পারমাণবিক স্থাপনা লিখে দিচ্ছি আমি, সবাই একটু লিখে নেন। ইরানের পারমাণবিক স্থাপনা, এই ইরানের যে পারমাণবিক স্থাপনা, যেমন আপনি দেখবেন একটা আছে ফেরদো, একটা হচ্ছে ইস্পাহান, আর একটা হচ্ছে আরেকটার নাম কি যেন ছিল, আরেকটা হচ্ছে নাতানজয়। তাহলে একটা হচ্ছে ইস্পাহান, একটা হচ্ছে ফেরদো, আর একটা হচ্ছে নাতানজয়। এই অঞ্চলগুলোতে ইরানের পারমাণবিক স্থাপনার উপরে 22 জুন 2025 হামলা করেছে। কে বলেন তো? হামলা করেছে ইউএসএ, আমেরিকা। তাহলে আমেরিকা এবার কি করলো? ইরানের যতগুলো পারমাণবিক স্থাপনা আছে সেগুলোর উপরে তার যে B2 বিমান আছে, বোমারু বিমান, সেগুলো দিয়ে সে হামলা করা শুরু করে দিল। এবং এটার মাধ্যমে কিন্তু ইরান এবং আমরা দেখেছি যে মধ্যপ্রাচ্যে প্রচন্ড পরিমাণে একটা উত্তেজনা সৃষ্টি হয়।
এবং এটার ফলস্বরূপ ইরান কিন্তু হরমুজ প্রণালী বন্ধর ঘোষণা দিয়েছিল যে আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দেবো তোমরা যদি আমাদের পারমাণবিক বোমাগুলোতে মানে পারমাণবিক যে স্থাপনাগুলো আছে সেগুলোতে যদি বোমা হামলা করো। ঠিক আছে, এই B2 স্টিলথ বোমারু বিমানগুলো দিয়ে মূলত এই হামলাগুলো চালানো হয়েছিল। এখন যদি আপনার প্রশ্ন আসে যে এই যে 22 জুন ইউএসএ যে হামলাটা চালাইলো এটা কোন অপারেশনের মাধ্যমে করেছে, কে বলতে পারবেন প্রিয় স্যার? কে বলতে পারবেন? সবাই একটু বলে ফেলেন দেখি। এই যে 22 জুন যে হামলাটা চালানো হইলো এটার অপারেশনের নাম কি? অপারেশনের নাম হচ্ছে অপারেশন মিডনাইট হ্যামার। অপারেশন মিডনাইট হ্যামার। তাহলে এটাকে বলা হয় অপারেশন মিডনাইট হ্যামার, মানে মধ্যরাতের হাতুড়ি। মধ্যরাতে একটা হাতুড়ি দিয়ে বাড়ি দিছে, কে দিছে? ইউএসএ দিছে। কাকে দিছে? ইরানকে দিছে। এতটুকু বোঝা গেছে স্যার? ওকে 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 আমাদের সাথে সিনথিয়া সুরভি আছে, আমাদের সাথে তন্ময় আছে। ওকে ওকে, ভেরি গুড। তারপর আমাদের সাথে আছে B2 বোম্বার বোমান বলেছেন আমাদের ফয়সাল ভাই। আমাদের সাথে এমএসটি আশা আছে, মাশাআল্লাহ। ওকে, ভেরি গুড মাশাআল্লাহ ভেরি গুড। ওকে, একজন বলছে স্যার এটা কি ফেরদ হবে না ফর্দ হবে? এটা তো ফর্দই হবে। এটা হচ্ছে দুঃখিত, এটা ফর্দ হবে, ফর্দ। ঠিক আছে, ফর্দ হবে। তাহলে ফর্দ হবে, এই ফর্দটা একটু মাথায় রাখবেন। ফর্দ, এটা ফর্দ বানানটা এভাবে লেখে ফর্দ, অথবা এভাবে লেখে যে ফর্দ, একই কথা। তাহলে ফর্দ, ইস্পাহান এবং নাতানজাই এই অঞ্চলগুলোতে আমরা জানি যে বোমা হামলার জন্য ঘোষণা দিয়েছিল কে? বোমা হামলা করেছিল যুক্তরাষ্ট্র। এতটুকু বুঝে গেছে স্যারেরা? সবাই একটু বলেন, সবাই একটু বলে ফেলেন এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? এই তো আশামণি বলেছে অপারেশন মিডনাইট হ্যামার, ভেরি গুড। ফর্দ, ইস্পাহান এবং নাতানজাই, এটা একটু মাথা রাখবেন। ফর্দ, ইস্পাহান এবং নাতানজাই। ফর্দ, ইস্পাহান এবং নাতানজাই। অনেকে মনে লেখাটা বুঝেন নাই, আমি লেখাটা আবার লিখে দিচ্ছি। ফর্দ, দেখেন একটা হচ্ছে ফর্দ, ইস্পাহান, ফর্দ, ইস্পাহান এবং নাতানজাই। তাহলে ফর্দ, ইস্পাহান এবং নাতানজাই, এই নাতানজাই অঞ্চলগুলোতে কি করেছে বলেন তো? বোমা হামলা করেছে যুক্তরাষ্ট্র 2025 সালের 22 জুন, যেটা আমরা নাম দিয়েছি অপারেশন মিডনাইট হ্যামার। এটা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে আপনাদের। এতটুকু পর্যন্ত ক্লিয়ার মুরব্বীরা? সবাই একটু বলে ফেলেন। এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের নাম কি? কে বলতে পারবে? আমি একটু দেখি। এই তো সামান্তা বলেছে অপারেশন মিডনাইট হ্যামার, ভেরি গুড। সাইফুল আছেন আমাদের সাথে। অলরেডি 600+ স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছে। এখন এই 600+ স্টুডেন্ট যদি সবাই শেয়ার করে তাহলে আমাদের কত বড় একটা প্ল্যাটফর্ম হয়ে যায় না? আমাদের শিক্ষার্থীরা অনেক ভালো, আশা রাখি সবাই খুব শেয়ার করে দেবে খুবই দ্রুত। ক্লাসটা যারা নতুন যুক্ত হচ্ছে একটু কষ্ট করে শেয়ার করে দেবেন। রুহুল ইসলাম বলেছেন ওকে, ধন্যবাদ। ওকে, তাসমিয়া বলেছে ভাই একটু রিপিট করেন। ওকে, আমি একবার রিপিট করছি। ইসরায়েল এবং ইরানের মধ্যে ঝামেলা হচ্ছে। ইসরায়েল এবং ইরানের মধ্যে অলরেডি আমরা দুইটা করেছি। ইসরায়েলের যে হামলা সেটা হচ্ছে অপারেশন রাইজিং লায়ন। আর আমরা যদি বলি যে ইসরায়েলে যে বোম মারছে ইরান, সেটাকে বলা হয় অপারেশন, যেটাকে আমরা বলি ট্রু প্রমিস 3। ঠিক আছে, এবার ইসরায়েলকে সেভ করার জন্য আমেরিকা চলে আসলো। আমেরিকা আবার ইরানকে হামলা করলো। ইরানকে যে আমেরিকা হামলা করলো পারমাণবিক স্থাপনাগুলোতে, সেটাকে বলা হয় অপারেশন মিডনাইট হ্যামার। কবে করেছে? 22 জুন 2025। কোথায় করেছে? ফর্দ, ইস্পাহান এবং নাতানজাই এই অঞ্চলগুলোতে করলো। এবার এই যে যুদ্ধটা হয়েছে, যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধটা হলো, এই যুদ্ধটাকে 12 দিনের যুদ্ধ নামকরণ করেছে কে বলেন? 12 দিনের যুদ্ধ, হ্যাঁ, 12 ডে ওয়ার যেটাকে বলে, 12 ডে ওয়ার। তাহলে এই 12 দিনের যুদ্ধ নামকরণ করেছে ডোনাল্ড ট্রাম্প। নামকরণ করেন ডোনাল্ড ট্রাম্প। তাহলে এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু 12 দিনের যুদ্ধ নামকরণ করেন। কার কার মধ্যে বলেন তো? ইরান ভার্সেস ইসরায়েল। তাহলে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ, এই যুদ্ধটাকে 12 দিনের যুদ্ধ হিসেবে অভিহিত করেছে কে? ডোনাল্ড ট্রাম্প। ক্লিয়ার স্যার? ক্লিয়ার, ভেরি গুড। ওকে, তারপরে সাবিয়া বলেছেন ফর্দ। ওকে, ফর্দ, ইস্পাহান এবং নাতানজাই। ওকে, ওয়ালাইকুম আসসালাম। রোজ আমাদের সাথে যুক্ত আছে অনেকেই, মাশাআল্লাহ। তাহলে প্রিয় ভাই বোন যারা যুক্ত হচ্ছে না কেন, সবাই একটু খুবই দ্রুত শেয়ার করে দিবেন আজকের ক্লাসটা, কেমন? যেন আমাদের আজকে আমাদের প্রিয় ভাই বোনরা সবাই আজকে কিন্তু ক্লাসটা যেন এনজয় করতে পারে। ওকে, 12 ডে ওয়ার, আলহামদুলিল্লাহ। ওকে, ক্লিয়ার বলেছেন।
তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার, আর কোনো ঝামেলা নাই। পরের প্রশ্নটাতে আমরা চলে যাচ্ছি। পরের প্রশ্নটা আসেন। এখান থেকে আরেকটা জিনিস দেয়া আছে, সেটা হচ্ছে আমরা জানি, আপনারা একটা বলেন তো, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম কি? এই প্রশ্নটা কিন্তু আসতে পারে আপনাদের। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম কি? ধর্মীয় নেতার নাম কে বলতে পারবে? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম কি? মুরব্বীরা কে কে বলতে পারবে? ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প অলরেডি কে ক্যান্সার করেছে একটু দেখি। 12 দিনের যুদ্ধ নামকরণ করেছে ডোনাল্ড ট্রাম্প। রেজওয়ানা রাইট আনসার। ওকে ওকে। আচ্ছা, রাজিয়া সুলতানা বলছে শেয়ার করবো না, কমেন্ট পড়েন না। হাই রাজিয়া সুলতানা, আপনি আপনার কমেন্ট করেছি, আপনি দ্রুত শেয়ার করে ফেলেন। তারপর হচ্ছে রাজফিয়া নাসরিন আছেন আমাদের সাথে। 12 ডে ওয়ার বলেছেন মাহিয়া। ওকে, মিশু আছেন আমাদের সাথে। ওকে, তারপরে শপিলা আক্তার, তারপর মুনিয়া, তারপর আলী আছেন আমাদের সাথে। কামরুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম স্যার, শেয়ার করেছেন। প্রিয়া আমাদের বোন আমাদের। ওকে, সুমি ট্রাম্প বলেছেন, অনেক ধন্যবাদ। ডোনাল্ড ট্রাম্প, সোনালী। এবার এটার আনসার করেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নাম কি? এই তো সবার আগে আনসার করেছেন আমাদের শাহাদাত ভাই, আনসার করেছেন। আনসার করেছেন সামান্তা, আনসার করেছেন তাইয়েব। ওকে, আনসার করেছেন মেশু। সবাই রাইট আনসার করেছেন, মাশাআল্লাহ। আমরা জানি যে আমাদের এই ইরানের সর্বোচ্চ যে ধর্মীয় নেতা, তার নাম হচ্ছে আয়াতুল্লাহ আলী খোমেনি। আয়াতুল্লাহ আলী খোমেনি। তাহলে আয়াতুল্লাহ আলী খোমেনি, এই আয়াতুল্লাহ আলী খোমেনি হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। সর্বোচ্চ ধর্মীয় নেতা হচ্ছে আয়াতুল্লাহ আলী খোমেনি। মুরব্বীরা এতটুকু পর্যন্ত। এই তো আল খোমেনি, ভেরি গুড। বর্ণি রাইট আনসার, লাবণী রাইট আনসার, শিমুল রাইট আনসার, মাইনুল রাইট আনসার, আলমগীর রাইট আনসার, মাশাআল্লাহ সবাই রাইট আনসার। মাহিয়া রাইট আনসার, মাশাআল্লাহ। এই তো লিজা রাইট আনসার। ওকে, আমরা যেহেতু প্রথম, আমরা সবাই একটু বলে ফেলেন, তাহলে ওয়ান ডান বলে ফেলেন স্যার। আলহামদুলিল্লাহ আমরা ক্লিয়ার। ইসরায়েল নিয়ে যে ঝামেলাগুলো ছিল সেগুলো আমরা কিছুটা হলেও আলহামদুলিল্লাহ অনেকটু ক্লিয়ার করার চেষ্টা করেছি। এবং ইরানের প্রধান সামরিক বাহিনী, এটা কিন্তু আমরা অলরেডি বলে ফেলেছি, ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস, যেটাকে আমরা বলি। হ্যাঁ, তাহলে এটা একটু মাথায় রাখবেন। ওকে, আচ্ছা সবাই ক্লিয়ার বলছেন, মাশাআল্লাহ সবাই ক্লিয়ার। আচ্ছা, ওকে। এবার আপনাদের যদি একটা প্রশ্ন এভাবে আসে যে ইরানের বর্তমান সময়ের যে সেনা প্রধান আছে, যিনি এই যুদ্ধটার সাথে যুক্ত, ওনার কিন্তু অনেক নাম এসেছে, এবার তার নাম কি? ইরানের বর্তমান সেনা প্রধানের নাম কি? কে বলতে পারবেন? ইরানের সেনা প্রধান। এবং আপনি বলতে পারেন স্যার প্রত্যেকটা দেশের সেনা প্রধানের নাম তো মুখস্থ করার দরকার নাই, কিন্তু হ্যাঁ, ইরানের সেনা প্রধান যেহেতু এবার খুবই হাইলাইটেড, তাহলে ওনার নামটা একটু করে রাখতে পারেন। বলেন, ইরানের সেনা প্রধান নাম কি? কেউ কি পারবেন? আচ্ছা থাক, আমি বলে দিই, আমি দ্রুত বলে দিই, কারণ আমাদের পরের প্রশ্ন চলে যেতে হবে। তার নামটা হচ্ছে আমির হাতেমি। তাহলে আমির হাতেমি হচ্ছে তার নাম, ইরানের বর্তমান সেনাপ্রধান। এবং তার এই অঞ্চলটা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। পারা যাবে মুরব্বীরা? আমির হাতেমি। ওকে, সবাই ক্লিয়ার, মাশাআল্লাহ, ভেরি গুড, শাবাশ, ভেরি গুড। ওকে, তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত কোনো ঝামেলা নাই আপনাদের, পুরোটাই আপনারা খুবই দুর্দান্তভাবে বুঝেছেন। ওকে, ঠিক আছে, তাহলে চলেন এবার পরের প্রশ্নে চলে যাচ্ছি। ওয়ান ডান বলেছেন সবাই। পরের প্রশ্নে চলে যাচ্ছি, পেহেলগাম শব্দের অর্থ কি? আজকে শুনছেন না পেহেলগাম কতবার শুনছেন? এবার এই 2025 সালে পেহেলগাম অনেকবার শুনছেন, কিন্তু এটার অর্থ কি? কে বলতে পারবে পেহেলগাম শব্দের অর্থ কি? ওকে, কে বলতে পারবে পেহেলগাম শব্দের অর্থ কি? আচ্ছা, পেহেলগাম শব্দের অর্থ কি? পেহেলগাম শব্দের অর্থ কি? কে বলতে পারবে? প্রিয় শিক্ষার্থীরা, সুপ্রিয় শিক্ষার্থীরা, দ্রুত একটু আনসার করে ফেলেন। পেহেলগাম শব্দের অর্থ কি? পেহেলগাম। আচ্ছা, সাইমা বলছে আমার কমেন্ট আজ পর্যন্ত কেউ পড়ে নাই। কি বলছে এটা? HM সাইমা, আপনার কমেন্ট তো পড়লাম মাত্রই। ওকে, ডান বলেছেন রুহুল। সি বলেছেন আনসার পশুপালকদের জনপদ। আমির হাতেমি, ভেরি গুড। সাবিয়া বলেছে আমির হাতেমি, ভেরি গুড। ওকে। স্যার, প্রাইমারি পরীক্ষায় কি রিপিটেড প্রশ্ন আসে কোথাও থেকে? অবশ্যই বিসিএস এর রিপিটেড প্রশ্নগুলো কিন্তু প্রাইমারিতে আসে। বিসিএস এর প্রশ্নগুলো একটু পড়বেন মাঝে মাঝে, অবশ্যই আপনাদের কাজে দেবেন ইনশাআল্লাহ, অন্তত সাধারণ জ্ঞান। ঠিক আছে, ওকে। রিমঝিম বৃষ্টি বলেছে সামরিক জনপদ হবে না। স্মৃতির পাতা বলেছেন 4 হবে আনসার। আমির হাতিম বলেছেন নাজমুল ভাই। স্মৃতির পাতা বলেছেন ওকে। সুমি আছেন, আলহামদুলিল্লাহ পারবেন, ভেরি গুড। এটা আনসার করেন। পেহেলগাম শব্দের অর্থ কি? পেহেলগাম, আমি এর মধ্যে একটু বলে রাখি আপনারা আনসার করতে করতে। পেহেলগাম শব্দের অর্থ যেটাই হোক,
পেহেলগাম বলতে কিন্তু আমরা এই পেহেলগামকে কি বলা হয়? এই পেহেলগামকে বলা হয় ভারতের সুইজারল্যান্ড। পেহেলগাম, এই পেহেলগামকে বলা হয়, এই পেহেলগামকে বলা হয় ভারতের সুইজারল্যান্ড। ভারতের সুইজারল্যান্ড। তাহলে ভারতের সুইজারল্যান্ড বলা হয় পেহেলগামকে, ঠিক আছে। পাশাপাশি আপনারা খেয়াল করবেন, পেহেলগাম ছাড়াও ভারতের পাশাপাশি পুরো পৃথিবীর ভূস্বর্গ বলা হয়। ভূস্বর্গ কাকে বলা হয় বলেন? এটা তো আপনারা সবাই জানেন। পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। কাশ্মীরকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ। এটা জানেন না? এটা কিন্তু আপনারা সবাই জানেন যে পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাকে? কাশ্মীরকে। এখন এই পেহেলগামে আমরা জানি মূলত একটা খুবই গুরুত্বপূর্ণ ফন্ট, যেটাকে বলা হয় TRF। TRF মানে কি? দ্য রেজিস্ট্যান্ট হচ্ছে আপনার ফ্রন্ট, যেটা হচ্ছে মূলত পাকিস্তানের দ্য রেজিস্ট্যান্ট ফ্রম অথবা কাশ্মীর রেজিস্ট্যান্স যাকে বলা হয়, TRF। এই TRF বাহিনী একটু খেয়াল করেন, মনে করেন এটা হচ্ছে কাশ্মীরের পেহেলগাম। এই TRF যে বাহিনী, মানে ভারত দাবি করেছে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, তারা কি করেছে? তাদের হামলায় মূলত এই পেহেলগাম অঞ্চলে অনেকজন মানুষ নিহত হয়, এবং এটার কারণে একদিকে ভারত আর আরেকদিকে পাকিস্তান, তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। এবং এই যুদ্ধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। ভারত পাকিস্তানের যে একটা শর্ট যুদ্ধ হয়েছে এবছর, সেটা একটু মাথায় রাখতে হবে। তো TRF কি জিনিস বা সেখানে কি হয়েছে সেটা নিয়ে একটু ভালো করে একটু বোঝাবো আপনাদেরকে, একটু মাথায় রাখবেন। তো প্রথমত আমরা জানি যে 22 এপ্রিল, একটু লিখে রাখেন সবাই, 22 এপ্রিল 2025, 22 এপ্রিল 2025। এই 22 এপ্রিল 2025 এই সময়টাতে ভারত এবং পাকিস্তান সংঘাতে জড়ায়। ভারত পাকিস্তান সংঘাতে জড়ায়। কারণটা হচ্ছে, ভারত দাবি করে যে পাকিস্তানের একটা অধ্যুষিত অঞ্চলের যে একটা মানে তাদের মধ্যে জঙ্গি গোষ্ঠী বা পাকিস্তানের মতে একটা রিভেলারি গ্রুপ, যেটার নাম হচ্ছে আপনারা সবাই জানেন যে TRF। এই TRF মানে হচ্ছে দা রেজিস্ট্যান্স ফ্রন্ট, ঠিক আছে। তাদের অন্য নাম হচ্ছে কাশ্মীর রেজিস্ট্যান্স। অন্য নাম কি বলেন তো? অন্য নাম হচ্ছে কাশ্মীর রেজিস্ট্যান্স। এই কাশ্মীর রেজিস্ট্যান্সের সাথে কিন্তু তারা কিন্তু একটা হত্যাযজ্ঞ চালিয়েছে, এটা ভারত দাবি করে। এবং এটা মূলত তারা অস্বীকারও করেছে যে আমরা এটা করি নাই, কিন্তু ভারত বলছে তোমরা করছো মানে তোমরাই করছো। তো এটাকেও সামনে রেখে পাকিস্তান এবং ভারতের মধ্যকার সীমান্ত উত্তেজনা বেড়ে যায়। এবং আমরা জানি ভারত পাকিস্তানের বিরুদ্ধে 7 মে 2025 একটা খুবই গুরুত্বপূর্ণ অপারেশন চালায়, সেটার নাম হচ্ছে অপারেশন সিন্দুর। এটা কি আপনারা শুনেছেন কিনা স্যার? এটা কি শুনেছেন কিনা? অপারেশন সিন্দুরের নাম কি আপনারা শুনেছেন কিনা? একটু বলেন তো, অপারেশন সিন্দুর এটা কি শুনেছেন কিনা? অলরেডি আমাদের সাথে 641 জন দেখছে প্রিয় ভাই বোন, সবাই একটু বলবেন এতটুকু পর্যন্ত কি বুঝতে পারতেছেন কিনা? ওকে স্যার, TRF কারা? TRF হলো পাকিস্তানের একটা বিদ্রোহী গোষ্ঠী। বিদ্রোহী বলতে তারা একটা মানে ভারত তাদেরকে জঙ্গি গোষ্ঠী বলে, আর পাকিস্তান বলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। মানে তারা যেমন আমাদের বাংলাদেশে কুকি চিন, এরকম হচ্ছে কাশ্মীর অঞ্চলে TRF, ঠিক আছে। ওকে 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 ভেরি গুড। রাহুল আছেন আমাদের সাথে, ওকে আমাদের বোন রাফা আছেন আমাদের সাথে, স্মৃতির পাতা আছে আমাদের সাথে, সামিয়া, লিজা সবাই আছেন আমাদের সাথে, মাশাআল্লাহ ভেরি গুড। তাহলে সবাই একটু কষ্ট করে বলে ফেলেন। তাহলে এই যে TRF যেটা, এই TRF এর পরবর্তী সময়ে কত তারিখে? 7 মে, ঠিক আছে। 7 মে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অভিযান হলো। সেই অভিযানটার নাম কে কে বলতে পারবেন বলেন? একটু আগে কিন্তু আমি বলেছি যে 22 এপ্রিলের পরে 7 মে 2025 পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একটা খুবই গুরুত্বপূর্ণ অভিযান চলে। ওকে সবাই রাইট আনসার করেছেন। অপারেশন সিন্দুর 7 মে 2025, আশামণি বলেছে। ওকে আশামণি রাইট আনসার। আমরা বলতে পারতেছি 7 মে 2025। এই 7 মে 2025 অপারেশন সিন্দুর, এই অপারেশন সিন্দুর কে করেছে? ভারত অভিযানটা চালায় কার প্রতি বলেন তো? পাকিস্তান। ভারত টু পাকিস্তান।
তাহলে ভারত টু পাকিস্তান যে অভিযান পরিচালনা হয়েছে সেটাকে বলা হয় অপারেশন সিন্দুর বা অপারেশন সিঁদুর। ঠিক আছে, অপারেশন সিন্দুর অথবা অপারেশন সিন্দুর। ওকে, ভেরি গুড। তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত পারবেন। আচ্ছা, এবার বলেন পাকিস্তান কি বসে থাকবে? পাকিস্তান একটা ফিরতি অ্যাটাক করবে না ভারতকে? এই ফিরতি অ্যাটাকটা করেছিল 3 দিন পরে, তাহলে 10 মে। সেটার নাম ছিল অপারেশন বুনিয়ানুন মারসুস। বুনিয়ানুন মারসুস অপারেশন কি বলেন তো? এই তো ভেরি গুড, শুনেছি, ওয়াও, ভেরি গুড। অপারেশন বুনিয়ানুন মারসুস। অপারেশন 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 বুনিয়ানুন মারসুস। বুনিয়ানুন মারসুস। এই অপারেশন বুনিয়ানুন মারসুস, এই বুনিয়ানি মারসুসটা কবে হয়েছে? 10 মে। 10 মে 2025। ঠিক আছে, তাহলে বুনিয়ানি মারসুস আপনি এভাবে করে বুনিয়ানু মারসুস এভাবে করে করে বারবার পড়বেন, বুনিয়ানুন মারসুস। তাহলে এই বুনিয়ানুন মারসুস অপারেশনটা হয়েছে 10 মে 2025, এবং এটা কে করেছে? পাকিস্তান করেছে। কাকে করেছে? এই অভিযানটা কার প্রতি পরিচালনা করেছে? ভারতের দিকে। তাহলে পাকিস্তান ভারতে যে অ্যাটাক করলো সেটার নাম হচ্ছে বুনিয়ানুন মারসুস 10 মে, আর ভারত পাকিস্তানে যে অ্যাটাকটা করলো সেটা হচ্ছে অপারেশন সিন্দুর 7 মে 2025। 7 মে 2025 বুনিয়ানুন মারসুস। ওকে, বুনিয়ানুন মারসুস। এই তো সামান্তা, রাইট আনসার, রাইট আনসার, ভেরি গুড। পাকিস্তান চালায় 10 মে, রাইট আনসার। এই তো আশামনি, রাইট আনসার। আরশাফ, রাইট আনসার, খুবই দুর্দান্ত। ওকে, ভেরি গুড। তাপসী আলম বলেছে স্যার আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ প্রিয় ভাই। সবাই একটু কষ্ট করে আজকের ক্লাসটা একটু শেয়ার করে দেন, দ্রুত একটু শেয়ার করে দেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদের একটু জানিয়ে দিন। ওকে, অপারেশন সিন্দুর, অপারেশন সিন্দুর। ওকে, বিনা চৌধুরী বলেছে। ওকে, রাজিয়া, সাবিয়া আমাদের সাথে, হারুনুর রশিদ, লাবণী আছেন আমাদের সাথে, রাজিয়া সুলতানা, রত্না, মাশাআল্লাহ, সত্যের জন্য লড়াই আমাদের সাথে আছেন, আফরোজা, হাফসা আছেন আমাদের সাথে, মাশাআল্লাহ, সেতু সরকার আছেন আমাদের সাথে, বুনিয়ানুন মারসুস, মাশাআল্লাহ। তাহলে আশা করছি পেহেলগামের যে ঝামেলাটা, এটা নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না। এটা একটু ভালো করে একটু পড়ে নেবেন, কেমন? তাহলে এই ঝামেলার কারণেই মূলত ভারত এবং পাকিস্তানের মধ্যে ঝামেলা হয়েছে। পরেরটাতে চলে যাই আমরা, পরের প্রশ্নে 3 নম্বর। সুদানের রাজধানীর নাম কি? এটার নাম কি লিমা? এটা কি কায়রো? এটা কি খার্তুম নাকি রাবাত? কি হবে বলেন? বলেন কোনটা হবে? আপনারা বুঝতেই পারতেছেন যে এই ধরনের প্রশ্ন কেন দিয়েছি। অবশ্যই সুদানের যে গণহত্যা হয়েছে রিসেন্টলি এই গণহত্যাটা নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। ঠিক আছে, আমরা জানি যে 26 অক্টোবর 2025 সুদানের দারফুর অঞ্চলের খুবই গুরুত্বপূর্ণ একটা শহর যেটাকে বলা হয় আল ফাশের। এই আল ফাশের শহরে কিন্তু বিদ্রোহী গোষ্ঠীরা একটা খুবই বড় হত্যাযজ্ঞ চালিয়েছে। 1,500-এর মতো মানুষ কিন্তু সেখানে হত্যা করেছে তারা। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ট্র্যাজেডি, এবং 2025 সালের সর্ববৃহৎ গণহত্যা এটা হচ্ছে এই দারফুরের এই গণহত্যা। তাহলে সবাই একটু বলে ফেলেন, এটা একটু বলে ফেলেন সবাই একটু বলে ফেলেন, গণহত্যাটা হয়েছিল কবে? কবে হয়েছিল? রিসেন্ট যে গণহত্যাটা হয়েছে সেটা কবে হয়েছে? 26 অক্টোবর। হ্যাঁ, একজন আনসার করেছেন প্রিয় বোন, 26 অক্টোবর। সবাই আনসার করতেছেন খার্তুম, খার্তুম। রাকিবুল আলম আহসান বলছে স্যার শেয়ার করা হয়েছে, মাশাআল্লাহ। সবাই একটু শেয়ার করে দেবেন প্রিয় ভাই বোনেরা, অনেক ধন্যবাদ। ওকে ওকে, আচ্ছা, অনেকে বলছেন স্যার কিছুই পারতেছি না। আজকে ক্লাসটা কিন্তু পারার জন্য না। সব ক্লাস যদি পারার জন্য হয় আপনি শিখবেন কি বলেন? আজকে ক্লাস নিয়ে আপনি শিখেন, নেক্সট ক্লাস যখন আমরা করব তখন আপনি উত্তর দেবেন। সবসময় যদি পারার জন্য হয় তাহলে তো আমাদের প্রতি আপনাদের দায়বদ্ধতা কমে যাবে। আপনারা সবাই বলবেন যে না, স্যাররা ওটাই পড়ায় যেটা আমরা পারি, নতুন কিছু তো শিখতেছি না প্ল্যাটফর্ম থেকে। তাহলে প্ল্যাটফর্ম এমন হইতে হবে যেটাতে আপনি নতুন কিছু শিখবেন। ঠিক আছে, নতুন ধারণার কিছু শিখবেন ইনশাআল্লাহ। তাহলে পরেরটাতে চলে যাচ্ছি। খার্তুম, খার্তুম সবাই আনসার করতেছেন প্রিয় ভাই বোন। এর মধ্যে একটু বলে রাখি, 26 অক্টোবর 2025 সাল, 2025, এই 2025-এ সুদানের দারফুর অঞ্চলের একটা খুবই গুরুত্বপূর্ণ শহর আছে, এটার নাম হচ্ছে এল ফাশের। এই এল ফাশের শহরে গণহত্যা চালিয়েছে কে বলেন তো? গণহত্যা চালায় এটা হচ্ছে একটা বাহিনী। সে বাহিনীটার নাম হচ্ছে আরএসএফ, যাদের নাম হচ্ছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস। এই আরএসএফ এর পূর্ণরূপ কি? র্যাপিড সাপোর্ট ফোর্সেস।
র্যাপিড সাপোর্ট ফোর্সেস। তাহলে এই র্যাপিড সাপোর্ট ফোর্সেস তারা সুদানের দারফুর অঞ্চলে এল ফাশের শহরে গণহত্যা চালিয়েছে, একটা বড় গণহত্যা। এটা স্মরণকালের বা আমরা যদি বলি রিসেন্ট সময়ের সবচেয়ে বড় গণহত্যা হচ্ছে এটা। একদিনে প্রায় ১,৫০০ মানুষ হত্যা করেছে। ইভেন তারা হাসপাতালে ঢুকে হাসপাতালেও গণহত্যা চালিয়েছে। তাহলে এটা একটু মাথায় রাখবেন। এই আরএসএফটা খুবই গুরুত্বপূর্ণ, যেটার পূর্ণরূপটা হচ্ছে কি বলেন তো? এটা পূর্ণরূপটা হচ্ছে ওকে ওকে, ভেরি গুড। আচ্ছা, স্যার বলেছেন উত্তরটা একটু টিক মার্ক দিয়েন স্যার। আচ্ছা, সঠিক উত্তরটা একটু টিক মার্ক দিয়েন স্যার। আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই সঠিক উত্তরটা একটু টিক মার্ক দেবো প্রিয় স্যার। এটা একটু বলে দিই, তারপরে ২ নম্বরটা একটা রিভিশন দিয়ে দিচ্ছি। সুদানের রাজধানীর নাম কি? সুদানের রাজধানীর নাম হচ্ছে ২৬ অক্টোবর। এটা আমরা সবাই জানি, এটা আনসার হবে কি? খার্তুম। আর ২৬ অক্টোবর ২০২৫ সালে সুদানের দারফুর অঞ্চলে এল ফাশের শহরের গণহত্যা চালায় আরএসএফ, বা যেটাকে আমরা বলি র্যাপিড সাপোর্ট ফোর্সেস। র্যাপিড সাপোর্ট ফোর্সেস, এটা একটু মাথায় রাখবেন, র্যাপিড সাপোর্ট ফোর্সেস। ওকে, এই গৃহযুদ্ধটা মূলত চলতেছে কার কার মধ্যে? দেখেন, সুদানের গৃহযুদ্ধ, এটা সম্পর্কে একটু বলে রাখি, সবাই একটু লিখে ফেলেন। সুদানের গৃহযুদ্ধ, এই গৃহযুদ্ধটা কিন্তু ২০২৩ সাল থেকে চলমান। ২০২৩ থেকে চলমান, এই ২০২৩ থেকে চলমান কিন্তু সুদানের এই গণহত্যা বা এটা যাই বলেন না কেন। এটা কার মধ্যে হচ্ছে? এটা হচ্ছে সুদান সামরিক বাহিনী, সুদানের সামরিক বাহিনী ভার্সেস আরএসএফ, অর্থাৎ যেটাকে আমরা বললাম র্যাপিড সাপোর্ট ফোর্সেস। আরএসএফ মানে কি? আরএসএফ মানে হচ্ছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস। এই বর্তমানে সুদানের যে সামরিক বাহিনী আছে, সে সামরিক বাহিনীর প্রধান হচ্ছে আল বোরহান, আর আরএসএফ এর প্রধান হচ্ছে হামদান হচ্ছে প্রধান, হামদান। তাহলে এগুলো হচ্ছে প্রধান, তাহলে প্রধান হচ্ছে আল বোরহান, আর এদিকে প্রধানকে হামদান। এই যে দুইজনের মধ্যে যে গৃহযুদ্ধ, এই গৃহযুদ্ধটা একটা চরম আকার ধারণ করেছে ২০২৫ সালে, এবং তাদের মধ্যে কিন্তু রক্তক্ষয়ী যুদ্ধ হচ্ছে। আচ্ছা স্যার, পেহেলগামেরটা কি? আমরা অবশ্যই বলছি, এটা একটু শেষ করে নেই, এটা যেহেতু দুঃখিত উত্তরটা দেই নাই, পেহেলগামের উত্তরটা আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন স্যার? এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছেন? ওকে, ভেরি গুড। স্যার বলেছে ক্লিয়ার, মাশাআল্লাহ, সবাই ক্লিয়ার, ভেরি গুড। ওকে, একজন বলছে স্যার আরএসএফ কবে প্রতিষ্ঠিত হয় এবং কে প্রতিষ্ঠা করে? আচ্ছা, আরএসএফটা, এটা এই যে আরএসএফটা, এটা প্রতিষ্ঠিত হয় ২০১৩ সালে, ২০১৩ সালে, এবং এটার প্রতিষ্ঠাতা সুদানের সাবেক রাষ্ট্রপতি, আল বশির। এই আল বশির হচ্ছে প্রতিষ্ঠাতা আরএসএফ এর, আল বশির। ঠিক আছে, ওমর আল বশির তার নাম, ওমর আল বশির। ওমরটাও লিখে রাখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ আসতে পারে। ওমর আল বশির। তাহলে এই র্যাপিড ফায়ার যেটা আছে, র্যাপিড সাপোর্ট ফোর্সেস, তারাই কিন্তু সবচেয়ে বেশি গণহত্যা বর্তমান সময়ে চালাচ্ছে, এবং এটা থেকে কিন্তু আপনাদের প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক 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 পরিমাণে বেশি। তাহলে প্রিয় স্যাররা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই একটু বলে ফেলেন তো, আমি একটু দেখি কার কার কমেন্টগুলো আমার সামনে আসতেছে। সবাই একটু বলে ফেলেন, দ্রুত বলে ফেলেন। মাশাআল্লাহ, হামদান এক্সপ্রেস, বেনাপুল, ঢাকা। আচ্ছা, রাজিন বলেছেন সুদানের সামরিক প্রধান আল বোরহান, আরএসএফ এর প্রধান হচ্ছে হামদান। ভেরি গুড। ওকে, ভেরি গুড। আচ্ছা, রাব্বি বলেছে স্যার আপনার বইয়ে আপনার পেজে মেসেজ দিয়েছে, ইনশাআল্লাহ আপনাকে খুব দ্রুতই রিপ্লাই করবে। আচ্ছা, গোলাম বলেছেন, গোলাম রব্বানি বলেছেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন যে ক্লিয়ার হলে একটা লাভ রিয়েক্টে ক্লিক করেন। সবাই যদি এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়, সবাই একটু লাভ রিয়েক্টে ক্লিক করেন, একটা লাভ দিয়ে দেন যে ক্লিয়ার স্যার। সবাই একটা লাভ রিয়েক্ট পাঠিয়ে দেন যে ক্লিয়ার। পানি, এই তো শাপিলা আক্তার বলেছেন পানি, ভেরি গুড, ক্লিয়ার, মাশাআল্লাহ। আর আগের যে প্রশ্নটা, সেটার উত্তরটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে পশুপালকদের জনপদ। পেহেলগাম শব্দের অর্থ পশুপালকদের জনপদ। পেহেলগাম শব্দের অর্থ কি? আনসারটা কি? আনসারটা হচ্ছে পশুপালকদের জনপদ। আচ্ছা, আর এটার আনসার কি হবে বলুন তো? এই যে এটার আনসার হবে সুদানের রাজধানী হচ্ছে, কোথায়? খার্তুম। এই লিমা কোথায়? পেরু রাজধানী হচ্ছে লিমা। ঠিক আছে, পেরুর রাজধানী হচ্ছে লিমা। মিশরের রাজধানী হচ্ছে কায়রো। তারপর রাবাত কিসের? রাবাত হচ্ছে মরক্কো।
মরক্কোর রাজধানী হচ্ছে রাবাত। মরক্কোর রাজধানী হচ্ছে রাবাত। এই খার্তুমটা খুব গুরুত্বপূর্ণ। এই খার্তুমে কিন্তু হোয়াইট নীল এবং ব্লু নীল যুক্ত হয়েছে, অর্থাৎ নীল নদের দুইটা অংশ, একটাকে বলা হয় হোয়াইট নীল, একটাকে বলা হয় ব্লু নীল। এই নীল নদের দুইটা অংশ যুক্ত হয়েছে সুদানের রাজধানী খার্তুমে। এটা খুব ইম্পর্টেন্ট। ভেরি গুড মাশাআল্লাহ। সবাই ক্লিয়ার? আলহামদুলিল্লাহ সবাই ক্লিয়ার। সাবাস। খার্তুম মাশাআল্লাহ সবাই ক্লিয়ার। সবাই একটু লাভ রিডটা ক্লিক করে ফেলেন। ক্লিয়ার? ওকে, মেশো রাইট আনসার, সামান্তা রাইট আনসার, ঋতু রাইট আনসার। ওকে, তারপরে রহমান সাইড রাইট আনসার, রাজিয়া সবাই রাইট আনসার করেছেন। ক্লিয়ার আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ভেরি গুড, সাবাস। তাহলে পরের প্রশ্নে চলে যাচ্ছি। আর এর পাশাপাশি আপনাদের কিন্তু একটু দাওয়াত দিয়ে যাই যে মুইন স্যার যেহেতু এখন ক্লাস নেবেন প্রচুর পরিমাণে, আপনারা যারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন লাইভ চলাকালীন সময়ে আজকেও একটা বিশেষ ছাড়ে আপনি ভর্তি হতে পারবেন। এই নাম্বারটাতে শুধুমাত্র কল দিলে কিন্তু আপনি ভর্তির সর্বোচ্চ সবগুলো সহায়তা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার পরের প্রশ্নটাতে 4 নম্বর প্রশ্নটা একটু আনসার করেন। নেপালের জেনজি যে প্রোটেস্ট হয়েছে তার নেতাকে? দেখেন, আমি একটু প্রশ্নের অপশনগুলো একটু দেখাই। এটা কি সার্জিস আলম? এটা কি সুদান গুরুং? এটা কি মঈনুদ্দিন স্যার? এটা কি মঈন স্যার নাকি সুশীলা কার্কি? এটা কে হবে বলেন? আপনারা সত্যি একটু রাইট আনসারটা করবেন। হ্যাঁ, যে নেপালের জেনজি প্রোটেস্টের নেতাকে কে হবে এই নেতা? সবাই একটু আনসার করেন। ওকে, ভেরি গুড। পেরু লিমা, ভেরি গুড। আচ্ছা প্রিয় ভাই বোন, সবাই একটু বলে ফেলেন এটা কি হতে পারে। সবাই একটু আনসার করেন 4 নাম্বারটা। ওকে, সঞ্জয় বিশ্বাস বলেছে ব্লু নীল এবং খার্তুম। ভেরি গুড। ট্রিঙ্কি রাইট আনসার। সবাই প্রিয় স্যাররা 500 জনের উপরে আপনারা ক্লাস করতেছেন, সবাই তো শেয়ার করা উচিত, তাই না? সবাই একটু, এই মেশো আনসার করেছেন, শাহিনুর ইসলাম মেশো আনসার করেছেন, মঈনুদ্দিন রাইট। এই তো হচ্ছে। আচ্ছা আনসার করেন আপনারা, দেখি আপনাদের আনসারটা একটু কেমন। আচ্ছা, আমরা যেটা নেপালে জেনজি প্রোটেস্ট জানি, এটা কিন্তু 8 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত 5 দিন হয়েছে। আমি একটু দেখেন সময়কালটা লিখে দিচ্ছি। সময়কাল এই সময়কালটা হচ্ছে 8 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর। 8 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর। 13 সেপ্টেম্বর। তাহলে 8 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত এই নেপালের জেনজি প্রোটেস্ট কিন্তু হয়েছে, তাই না? এবার বলেন নিহত হয়েছে কতজন এবং পদত্যাগ পত্রটা এসেছে কবে? কে বলতে পারবে? মুরব্বী? ওকে, মঈনুদ্দিন। আরে সাবাস। কি রে, আপনারা তো সবাই রাইট আনসার করতেছেন, সাবাস। মঈন স্যার, হ্যাঁ এই তো নেপালের জেনজি প্রোটেস্টের প্রবক্তা হচ্ছে মঈন স্যার, সাবাস। এই তো হচ্ছে। অনেকে বলছে সুশীলা কার্কি হবে না, সুশীলা কার্কি কিন্তু হবে না। আচ্ছা আমরা একটু বলে দেই। প্রথমত হচ্ছে 8 থেকে 13 সেপ্টেম্বর এই 5 দিন কিন্তু চলেছে, 5 দিন কিন্তু এই লড়াই চলেছে। এবং আপনারা দেখবেন যেটাতে নিহত হয়েছে মোট 72 জন। নিহত হয়েছে কতজন? 72 জন নিহত হয়েছে। এই যে আমাদের যে নেপালের গণঅভ্যুত্থানের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ নেপো কিডস, কিছু হ্যাশট্যাগ আছে দেখবেন, হ্যাশট্যাগ আছে আমরা নেপালি এবং নেপো কিডস জেনজি, এই যে জেনজি অথবা ধরেন নেপো কিডস, এরকম কিছু হ্যাশট্যাগ তারা ব্যবহার করেছে। নেপো কিডস, তাহলে নেপো কিডস ব্যবহার করেছে তারা। পাশাপাশি এই যে জেনজি প্রোটেস্ট যেটা নেপালে হলো, সেটাতে আমরা দেখেছি 9 সেপ্টেম্বর নেপালের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, নেপালের প্রধানমন্ত্রী তিনি কিন্তু পালিয়ে যান। হ্যাঁ, এবং পালিয়ে গিয়েছিলেন, তার নাম কি ছিল জানেন? তার নাম ছিল কেপি শর্মা ওলি। কেপি শর্মা ওলি। তাহলে কেপি শর্মা ওলি তিনি কিন্তু পালিয়ে যান এবং 9 তারিখে পরবর্তী সময় আমরা দেখেছি ক্ষমতা নিয়েছিল সুশীলা কার্কি। এই সুশীলা কার্কি হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী, এবং তিনি কিন্তু নেপালের প্রথম নারী বিচারপতি, নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী। তাহলে বর্তমান প্রধানমন্ত্রী। এই প্রশ্নটা আসতে পারে যে সুশীলা কার্কি নেপালের
প্রধানমন্ত্রী, পাশাপাশি নেপালের প্রথম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে ওকে, ভেরি গুড। রিশাদ বলেছে যারা জিকে ব্যাকবোন বইটি কিনবেন তাদের জন্য কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আসলে আপনারা ইনশাল্লাহ বইটা পড়বেন। হ্যাঁ, আচ্ছা যাই হোক, তাহলে কেপি শর্মা ওলি রাইট আনসার, সবাই রাইট আনসার করেছে, মাশাআল্লাহ, ভেরি গুড। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, ভেরি গুড। সুশীলা কার্কি, বর্তমান প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, এটাও লিখে রাখেন, তিনি কিন্তু প্রথম নারী প্লাস নারী বিচারপতি প্লাস প্রধানমন্ত্রী। তাহলে নেপালের প্রথম নারী বিচারপতি এবং প্রধানমন্ত্রীর নাম হচ্ছে সুশীলা কার্কি। ওকে ওকে, ভেরি গুড, সবাই রাইট আনসার। এই তো তৌহিদ হাসান আনসার করেছেন, আশামণি আনসার করেছে, উম্মে কুলসুম আনসার করেছে, শিমুল আনসার করেছে, মাশাআল্লাহ, সবাই রাইট আনসার করতেছে। মেশো রাইট আনসার করেছে, ভেরি গুড। লাবণী একটা রাইট আনসার করেছে। রকি বলেছে হেলিকপ্টারে ঝুলে চলে গেছে। নাবিদ রাইট আনসার করেছে, মাশাআল্লাহ, সবাই রাইট আনসার, ভেরি গুড। তাহলে আশা করছি নেপালের জেনজি প্রোটেস্ট নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা নাই। এখন আমি আনসারটা বলে দিচ্ছি। মূলত এটা সার্জিস আলম হবে না, এটা আপনাদের মঈন স্যার হবে না, এটা সুশীলা কার্কি হবে না। সুশীলা কার্কি তো প্রধানমন্ত্রী, এটার নেতা ছিল হচ্ছে সুদান গুরুং, উনি কিন্তু একজন ইনফ্লুয়েন্সারও বটে। তো এই সুদান গুরুংটা থেকে প্রশ্ন আসতে পারে। নেপালের জেনজি প্রোটেস্টের নেতা হচ্ছে সুদান গুরুং। পরেরটাতে চলে যাচ্ছি, পরের প্রশ্নটা একটু আনসার করেন। এটা দেখেন, থাইল্যান্ড কম্বোডিয়া নিয়ে রিসেন্টলি একটা যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধ নিয়ে আমরা আলোচনা করব। নিচের কোন বিহার নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিতর্ক আছে? খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা এবছর কম্পিটিটিভ এক্সামের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। বলে ফেলেন, থাইল্যান্ড কম্বোডিয়ার যে সীমান্ত সংঘাত, সেটা মূলত ঝামেলাটা শুরু হয়েছে কবে থেকে? বলে ফেলেন মুরব্বী, দ্রুত বলে ফেলতে হবে। ভেরি গুড, ওকে। একজন বলছে স্যার 23 জুলাই থেকে শুরু হয়েছে, 23 জুলাই। আসলে মূলত এখন একটা ঝামেলা আছে। এই ঝামেলাটার নাম কি? এই ঝামেলাটার নাম হচ্ছে, আচ্ছা, একজন অলরেডি কমেন্টও করে ফেলেছেন, অ্যামারেন্ট ট্রায়াঙ্গেল, ভেরি গুড। মূলত থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, দেখেন আমি একটু যদি বলি ওদের অবস্থানটা কোথায়। এটা হচ্ছে বাংলাদেশের পাশে এই বড় দেশটা হচ্ছে ভারত, এটার পরে আছে মিয়ানমার, এই যে মিয়ানমারের পাশে দেখবেন আছে লাওসের নিচে আছে থাইল্যান্ড, এবং তারপরে আপনি দেখবেন আছে কম্বোডিয়া। তাহলে এই যে থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, তিনটা যে দেশ, এই তিনটা দেশের ঠিক মাঝখান বরাবর, মানে তিনটা দেশের সীমান্তে একটা অঞ্চল আছে যেটার নাম হচ্ছে অ্যামারেন্ট ট্রায়াঙ্গেল। এটার নাম কি শুনছেন? ট্রায়াঙ্গেল। এই যে অ্যামারেন্ট ট্রায়াঙ্গেল, এই অ্যামারেন্ট ট্রায়াঙ্গেলটা মূলত বেশিরভাগ এক একটা দেশে, তিনটা দেশের মধ্যেই মূলত বিস্তৃত। কিন্তু আমাদের যে ICJ, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, তারা কিন্তু একটা পার্টিকুলার দেশের জন্য এটা কিন্তু বরাদ্দ করেছিল, যে কারণে এই যুদ্ধটা শুরু হয়। আমরা এটা ডিটেলসে বলবো, আপনারা আগে বলেন অ্যামারেন্ট ট্রায়াঙ্গেল বুঝেন কিনা। অ্যামারেন্ট ট্রায়াঙ্গেল কি জিনিস? অ্যামারেন্ট ট্রায়াঙ্গেল কি জিনিস? কে বলতে পারবে? এই যে অ্যামারেন্ট ট্রায়াঙ্গেল, এটা কি জিনিস? এই তো আশামণি বলেছে অ্যামারেন্ট ট্রায়াঙ্গেল, ভেরি গুড, শাবাশ, সবাই রাইট আনসার করতেছে। আচ্ছা, অ্যামারেন্ট ট্রায়াঙ্গেল হচ্ছে এমন একটা জায়গা যেটা তিনটা দেশের সীমান্তে আছে, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস। তাহলে থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, তিন দেশের সীমান্তে, হ্যাঁ, তিন দেশের সীমান্তে। এই তিন দেশের সীমান্তে অবস্থিত। তাহলে অ্যামারেন্ট এই ট্রায়াঙ্গেলটা সবসময় দাবি করে, এই অ্যামারেন্ট ট্রায়াঙ্গেলের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিহার আছে, এটা বৌদ্ধ বিহার। সে বৌদ্ধ বিহারটার নাম হচ্ছে প্রেয়া বিহার। এই প্রেয়া বিহার নিয়ে কিন্তু থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে কিন্তু ঝামেলা। 1962 সালে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এই প্রেয়া বিহারটাকে কার বলেছে জানেন? কম্বোডিয়ার বলেছে। কম্বোডিয়ার বলে রায় দেয়। এই থাইল্যান্ড, কম্বোডিয়া, এগুলো সবগুলো কিন্তু একটা সময় ফ্রেঞ্চ কলোনি ছিল। এবার ফ্রেঞ্চ কলোনি ভেঙে যাওয়ার পরে তারা যখন স্বাধীন রাষ্ট্র হইল, তখন কিন্তু তাদের এই অঞ্চলগুলাতে এই ধরনের কিছু ঝামেলা পড়ে থাকে। কারণ একটা বিহার, একটা ধর্মীয় একটা কেন্দ্র, এই ধর্মীয় কেন্দ্রটা মূলত কার হবে? এটা কি থাইল্যান্ডের হবে নাকি কম্বোডিয়ার হবে?
ঠিক আছে, এই যে দখল করা নিয়েই মূলত তাদের মধ্যকার ঝামেলা। কম্বোডিয়া, তাদের এটা কম্বোডিয়ার বিহারটা বলে রায় দিয়েছিল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস 1962 সালে, এবং এটাকে দাবি করে সবসময় কে বলেন তো, এটাকে দাবি করে থাইল্যান্ড। কে দাবি করে? থাইল্যান্ড এটাকে দাবি করে। ওকে, প্রেয়া বিহার, ভেরি গুড। থাইল্যান্ড এটাকে দাবি করে। এবার দাবি করতে করতে একটা সময় সবচেয়ে বেশি ঝামেলাটা পাকলো কোন সময়? যখন 2008 সালে, কত সালে বলেন তো? 2008 সালে এই যে প্রেয়া বিহার এই অঞ্চলটাকে বা এমারেন ট্রায়াঙ্গেলটাকে 2008 সালে এই প্রেয়া বিহারকে ইউনেস্কো বিশ্ব শান্তি বা ঐতিহ্যের প্রতীক হিসেবে দাবি করে। এবং এটা কার বিশ্ব ঐতিহ্য? এটা হচ্ছে কম্বোডিয়ার বিশ্ব ঐতিহ্য বলে। যেমন ধরেন আমাদের পাহাড়পুর বৌদ্ধবিহার, আমাদের সুন্দরবন, হ্যাঁ, অথবা আমাদের 60 গম্বুজ মসজিদ, এগুলো কিন্তু বিশ্ব ঐতিহ্যের একটা পদক, মানে এটা একটা স্বীকৃতি আমরা পেয়েছি। তাহলে এটা বাংলাদেশ স্বীকৃতি না? ঠিক তেমনি ভাবে প্রেয়া বিহারটাকে কম্বোডিয়ার বলে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেওয়া হয়েছে 2008 সালে। কে দিয়েছে? ইউনেস্কো। এটা দেওয়ার পরে আমরা দেখেছি যে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, তাদের মধ্যে অনেক সংঘর্ষ হয়েছে ওই বিহারটাকে কেন্দ্র করে। তাহলে এটা একটু মাথায় রাখবা সবাই, প্রিয় ভাই বোন, সবাই একটু খেয়াল করার চেষ্টা করবেন যে এমারেন যে ট্রায়াঙ্গেল সেটা কোন তিনটা দেশের মধ্যে। আমি আবারও বলে দিচ্ছি, এটা আছে থাইল্যান্ডের মধ্যে, এটা আছে কম্বোডিয়ার মধ্যে, এবং এটা আছে লাওসের মধ্যে। এবং এই তিনটা দেশের যে সীমান্ত, এই সীমান্তে কিন্তু আছে প্রেয়া বিহার। এই প্রেয়া বিহার নিয়ে মূলত দুইটা অঞ্চলের ঝামেলা, সেই ঝামেলাগুলা অনেক বেশি বেড়ে যায় রিসেন্ট সময়ে। আচ্ছা, রিমঝিম বৃষ্টি বলছে, ওকে, রিমঝিম বৃষ্টি বলেছে যে বাংলাদেশকে দিয়ে দেখ। বাংলাদেশ সেটা নিলে আরো ঝামেলায় পড়বে, ঠিক আছে? আচ্ছা, ওকে, ভেরি গুড। এবার আপনারা বলেন যে তাদের মধ্যে যুদ্ধটা হয়েছে কবে? রিসেন্ট সময়ে যে যুদ্ধটা হয়েছে এটা কবে হয়েছে? কে বলতে পারবে? অলরেডি আনসার করেছেন আমাদের ভাই জান্নাতুল ফেরদৌস বলেছেন আমাদের সাথে, আলিফা আছেন আমাদের সাথে, সঞ্জয় বিশ্বাস, রেবেকা সুলতানা, রফিকুল ইসলাম, রিমঝিম বৃষ্টি, সবাই রাইট আনসার, মাশাআল্লাহ। ওকে, থাইল্যান্ড এবং কম্বোডিয়া, লাওস, সঞ্জয় বলেছেন। রেজওয়ান আলী বলেছেন 2008 সালে, ভেরি গুড। কম্বোডিয়া, থাইল্যান্ড, লাওস বলেছেন লাবণী আক্তার, মাশাআল্লাহ। আচ্ছা, মূলত 23 জুলাই 2025 সালে এই ঝামেলাটা শুরু হয়। 23 জুলাই 2025, 23 জুলাই 2025। এই 23 জুলাই 2025-এ মূলত থাইল্যান্ড এবং কম্বোডিয়া সীমান্তে একজন সোলজার, সে মূলত একটা মাইনে পাড়া দিয়ে তার পা হারিয়ে ফেলে, অর্থাৎ মাইন বিস্ফোরণের কারণে তার পা হারিয়ে ফেলে। এটা নিয়ে তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়, এটা ছোটখাটো। এবং এটা পরবর্তীতে 28 জুলাই আমরা জানি যে মালয়েশিয়ার মধ্যস্থতায় শেষ হয়। এবং মধ্যস্থতা যিনি করেছিলেন তিনি হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। কে বলতে পারবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কি? তার নাম কি? মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নাম কি বলেন? মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নাম কি? প্রিয় মুরব্বীরা সবাই একটু বলে ফেলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নাম কি? কে কে বলতে পারবে? মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নাম কি? কে কে বলতে পারবে? মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নাম কি? খুবই দ্রুত, খুবই দ্রুত। এতটুকু পর্যন্ত বুঝতে পারলে সবাই আরেকবার একটু লাভ রিয়েক্ট দিয়ে দেন, একটা লাভ রিয়েক্ট একটু ক্লিক করেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা সবাই বুঝতে পেরেছেন। লাভই তো হইতেছে না, এই তো, সবাই একটু লাভ রিয়েক্টটা ক্লিক করেন, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, লগে আসি আপনাগো কমেন্ট করছে, স্যার আপনাকে আজকে অনেক খুশি মনে হইতেছে। খুশি হবো না? এই যে আপনাদের সাথে ক্লাস করার সুযোগ পাচ্ছি, এটাও তো অনেক বড় কিছু, এটা তো খুশি হওয়ার বিষয়, তাই না? আচ্ছা, আনোয়ার ইব্রাহিম, ভেরি গুড, ওকে, ভেরি গুড। তাহলে মুরব্বীরা সবাই একটু কষ্ট করে বলে ফেলেন যে আমরা যদি বলি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নাম কি? আনোয়ার ইব্রাহিম এক্লাস বলেছেন, আমাদের আরিফুল স্যার বাংলার বস আছে আমাদের সাথে, ওকে। সাইফুল ইসলাম বলেছেন মাহাতির। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরেকজনের নাম হচ্ছে, মাহাতির না, বর্তমানের নাম হচ্ছে আনোয়ার ইব্রাহিম। আমরা জানি যে রিসেন্ট সময়ে আমাদের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিন্তু রিসেন্ট সময়ে মালয়েশিয়া ভ্রমণ করেছে এবং মালয়েশিয়া সফর করেছেন। আনোয়ার ইব্রাহিমের সাথে কিন্তু তিনি দেখা করেছেন। আনোয়ার ইব্রাহিমটা একটু ভালো করে পড়বেন, হ্যাঁ? ওকে, ইনশাল্লাহ, ওকে। মধ্যস্থতা, ভেরি গুড, মাশাআল্লাহ, রাইট আনসার, সবাই রাইট আনসার। ওকে, তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। সবাই একটু লাভ রিয়েক্ট দিয়ে ফেলেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রিয় ভাই বোনরা সবাই বুঝে গেছে, আলহামদুলিল্লাহ।
ক্লিয়ার ক্লিয়ার, সবাই বলছেন ক্লিয়ার। ওকে, তাহলে এটা একটু বলে দেই, কোন বিহার নিয়ে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে বিতর্ক চলতেছে? এটা হচ্ছে প্রেয়া বিহার। প্রেয়া বিহার, ঠিক আছে, প্রেয়া বিহার আনসার। ওকে, পরেরটাতে চলে যাচ্ছি। সবাই বলেন তো 5 নাম্বার কি ডান কিনা? সবাই একটু বলেন 5 ডান। প্রিয় মুরব্বীরা সবাই একটু কমেন্টে বলেন 5 ডান। ওকে ওকে ওকে, আনোয়ার ইব্রাহিম, আনোয়ার ইব্রাহিম, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, মুনিয়া ইসলাম বলেছে সব শুধু ভুল হয়। আসলে ভুল হওয়ার বিষয়টা হচ্ছে আমরা যেগুলো জানি না, আমার সেগুলো তো ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু আমি শিখতেছি, এটা তো খুব পজিটিভ, তাই না? তাহলে আমরা শিখবো ইনশাল্লাহ, প্রচুর পরিমাণে শিখবো, শেখার প্রতি আমাদের যেন কোনো অনীহা না থাকে। ওকে, পরেরটাতে চলে যাচ্ছি। ডান বলেছেন আপনারা সবাই। টিটিপি এর পূর্ণরূপ কি? টিটিপি, টিটিপি এর পূর্ণরূপ কি, কে বলতে পারবেন? এটা কি তেহরিকি তালেবান পাকিস্তান? এটা কি হায়াত তাহরিক আশ-শাম? এটা কি তালেবান ট্রুপস প্লাটুন? নাকি তেহরিকি তালেবান পাঞ্জাব? কি হবে? মুরব্বী মুরব্বী দ্রুত বলে ফেলেন। আফগানিস্তান পাকিস্তানের যে যুদ্ধ হয়েছে, সে যুদ্ধটা নিয়ে মূলত এখন পড়াশোনা। আফগানিস্তান পাকিস্তানের যে যুদ্ধ, সে যুদ্ধ নিয়ে কিন্তু আমাদের পড়াশোনা। ভেরি গুড ভেরি গুড। আশামণি খুব সুন্দরভাবে বলেছে 11 থেকে 13 আগস্ট মালয়েশিয়া সফর করেছেন তিনি। ওকে, আফরোজা বলেছেন ডান। মাশাআল্লাহ, সবাই ডান, সবাই ডান। আমরা কিন্তু আজকে ক্লাসে প্রত্যেকটা অংশ ধরে ধরে একটা কিন্তু অঞ্চল শেষ করে দিচ্ছি আপনাদেরকে। এই যুদ্ধগুলা যে 2025-এ যত যুদ্ধ হয়েছে, অভিযান হয়েছে, সেগুলো কিন্তু শেষ করে দিচ্ছি। তাহলে এটা কিন্তু একটা শেয়ারের কিন্তু একটা সুন্দর একটা ক্লাস, যেটা আপনারা শেয়ার করে কিন্তু রেখে দিতে পারেন, তাই না? তাহলে প্রিয় ভাই বোন, একটু কষ্ট করে একটু শেয়ার করে দেবেন আজকের ক্লাসটা। যারা এখনো যুক্ত হয়েছেন কিন্তু শেয়ার করেন নাই, সবাই একটু শেয়ার করে দেবেন। ওকে, হ্যাঁ, আলী আকবর বলেছে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে বিতর্ক প্রেয়া বিহার নিয়ে। ভেরি গুড ভেরি গুড। এই তো, সবার আগে পারভেজ স্যার বলেছেন, আমিনুল স্যার বলেছেন যে তেহরিক-ই তালেবান, তেহরিক-ই তালেবান পাকিস্তান, তেহরিক-ই তালেবান পাকিস্তান। ভেরি গুড, সবাই রাইট আনসার করতেছেন। আচ্ছা, এবার চলেন আমরা একটু আফগানিস্তান পাকিস্তানের মধ্যে যে ঝামেলাটা হচ্ছে সেটা একটু বলে নিই। আফগানিস্তান পাকিস্তান দ্বন্দ্ব, দেখেন এই পাশটা হচ্ছে পাকিস্তান, পাকিস্তান, আর এটা ধরেন আফগানিস্তান, আফগানিস্তান। এই পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে যে সীমান্ত, এই সীমান্ত রেখার নাম হচ্ছে ডুরান্ড লাইন। ডুরান্ড লাইন, মূলত এই ডুরান্ড লাইন নিয়ে আফগানিস্তান সব সময় অপোজ করে। এটা প্রায় 2640 কিলোমিটার লম্বা, 2624 কিলোমিটার দৈর্ঘ্য এই দীর্ঘ লাইনের। এই লাইন নিয়ে আফগানিস্তান সবসময় অপোজ করে যে না, এই লাইনটা আরো বেশি হবে, এই লাইনটা থেকে আমাদের আরো বেশি প্রাপ্তি আছে। অর্থাৎ সীমান্ত নিয়ে তার কিন্তু ঝামেলা আছে পাকিস্তানের সাথে। তাহলে যদি বলে প্রশ্ন আসে যে পাকিস্তান এবং আফগানিস্তানের বিখ্যাত সীমারেখার নাম কি, সীমারেখার নাম হচ্ছে ডুরান্ড লাইন। এটা কিন্তু আপনাদের পরীক্ষাতে আসতে পারে, এটা এবছর খুবই হাইলাইটেড। এখন এই অঞ্চলটাতে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে বাঁধে একটা ঝামেলা, যে ঝামেলায় আমরা দেখেছিলাম মূলত এই যে তেহরিকি পাকিস্তান, এই তেহরিকি পাকিস্তান যেটাকে এই যে তেহরিকি তালেবান পাকিস্তান, বা যেটাকে আমরা টিটিপি বলতে পারতেছি, টিটিপি, তেহরিকি তালেবান পাকিস্তান। তো তারা মূলত হচ্ছে এই অঞ্চলটাতে মূলত উত্তেজনা সৃষ্টি করেছিল, এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এবং আফগানিস্তানের যিনি প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন মোল্লা ইয়াকুব তার নাম, তাদের মধ্যে কিন্তু পরবর্তীতে যুদ্ধটাকে বন্ধ করার জন্য একটা সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছিল 18 অক্টোবর। তাহলে এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব, এটা একটু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একটু মাথায় রাখবেন। আচ্ছা, এখন দেখেন যুদ্ধটা কেন, এটা নিয়ে একটু ছোট করে বলে রাখি। এই পাশটা হচ্ছে পাকিস্তান, এই পাশটা হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল, আর পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। এখন এই ইসলামাবাদ দাবি করে যে কাবুল সবসময় টিটিপি বা তেহরিকি তালেবান পাকিস্তানকে সাপোর্ট করে, এবং সাপোর্ট করে পাকিস্তানের বিরুদ্ধে লেলিয়ে রাখে, যে কারণে পাকিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুলে কিন্তু বিমান হামলাও করেছে। এটার পরে কিন্তু আফগানিস্তান পাকিস্তানের মধ্যে একটা শর্ট যুদ্ধ শুরু হয়ে যায়, এবং তাদের মধ্যকার এই যুদ্ধটা শুরু হয়েছিল কবে জানেন? 11 অক্টোবর। কত অক্টোবর বলেন তো? 11 অক্টোবর। টানা 4 দিন তাদের মধ্যে একটা শর্ট যুদ্ধ চলে, এবং তারা এই 11 অক্টোবর যুদ্ধ শুরু হয়, আমি শর্ট করে লিখে দিচ্ছি, যুদ্ধ শুরু হয়। পরবর্তীতে 11 তারিখের পরে 15 অক্টোবর 2025 তারা 48 ঘন্টার যুদ্ধ বিরতিতে যায়। 48 ঘন্টার যুদ্ধ বিরতি।
48 ঘন্টার যুদ্ধ বিরতি। এই 48 ঘন্টার যুদ্ধ বিরতিতে যাওয়ার পরে আমরা দেখেছি যে তুরস্ক এবং কাতার এই দুইটা দেশ সামনে এগিয়ে আসে। তারা এসে বললো, আহাইরে আফগানিস্তান পাকিস্তান, তোমরা মারামারি বন্ধ করে সমঝোতায় আসো এবং এই যুদ্ধটাকে শেষ করো। তাহলে এই যে আমরা বলি তুরস্ক এবং কাতারের মধ্যস্থতায় 18 অক্টোবর একটা খুবই গুরুত্বপূর্ণ ট্রিটি স্বাক্ষরিত হয়েছিল। ভেরি গুড, সবাই রাইট আনসার করেছেন। তাহলে এই যে যুদ্ধটা, এই যুদ্ধটা মূলত 18 অক্টোবর 2025 এটার মধ্যে একটা মধ্যস্থতা করা হয়। তাহলে মধ্যস্থতাটা করে কে? মধ্যস্থতা করেছিল তুরস্ক, বা যেটাকে আমরা তুর্কি বলি, প্লাস কাতার। এবং তাদের মধ্যে যে বৈঠকটা হয়েছিল, এই বৈঠকটা হয়েছিল 18 অক্টোবর। এবং বৈঠকটা হয়েছিল কোথায়? দোহায়, কাতারের দোহাতে এটা কিন্তু হয়েছিল। তাহলে এই বৈঠকটা যখন হয়, তারপরে পাকিস্তান এবং আফগানিস্তান দুইজনের মধ্যেই যুদ্ধ বিরতি হয় এবং টিটিপি তার কোনো ফয়সলা এখনো করা হয় নাই। তাহলে এটা একটু মাথায় রাখবেন, টিটিপি হচ্ছে তাহরিক-ই তালেবান পাকিস্তান, কিন্তু এটা মূলত আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী। এটা সশস্ত্র গোষ্ঠী। তাহলে আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী হচ্ছে কোনটা বলেন তো? এই সশস্ত্র গোষ্ঠী হচ্ছে টিটিপি। এটা নিয়ে মূলত এবছর ঝামেলা হয়েছে। তাহলে আফগানিস্তান পাকিস্তান ক্রাইসিস ক্লিয়ার কিনা স্যার? সবাই একটু বলেন। ওকে, আফগানিস্তান, ওকে, ভেরি গুড ধুম। ওকে, ভেরি গুড। সৌদি আরব আর কাতার না, সৌদি আরব কাতার হবে না স্যার, এটা হবে তুরস্ক কাতার। ঠিক আছে, তুরস্ক আর কাতার। এতটুকু কি পারা যাবে স্যারেরা? সবাই একটু বলে ফেলেন স্যার, পারবো কিনা? ওকে স্যার, পারবো ইনশাল্লাহ সবাই পারবে, মাশাআল্লাহ। এই তো ভেরি গুড, পারবো, সাবাস। ওকে, আশা করছি এতটুকু পর্যন্ত আমরা সবাই পাবো। খুবই দুর্দান্ত ভাবে আপনারা আনসার করেছেন, মাশাআল্লাহ, সবাই রাইট আনসার করেছেন সবাই। তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ, সিজ ফায়ার, টক্সিক ববি বলেছেন সিজ ফায়ার, হ্যাঁ সিজ ফায়ার করেছে বা যুদ্ধ বন্ধ ঘোষণা করেছে 18 অক্টোবর। ঠিক আছে, সবাই ক্লিয়ার হলে একটা লাভ রিয়ে ক্লিক করেন যে স্যার ক্লিয়ার, ডান। এতটুকু পর্যন্ত ডান ক্লিক, একটা লাভ রিয়ে ক্লিক করেন, দেখি সবাই কতটুকু ক্লিয়ার হয়েছে। তুরস্ক এবং কাতার, ভেরি গুড। তুরস্ক এবং কাতার, ভেরি গুড, মাশাআল্লাহ। ওকে, ভেরি গুড। আশা করছি এতটুকু পর্যন্ত ক্লিয়ার, মাশাআল্লাহ। আচ্ছা, এগুলো আপনারা প্রতিদিন পড়বেন, ইনশাল্লাহ মাথায় থাকবে, পড়বেন আর মাথায় থাকবে ইনশাল্লাহ। সবাই ডান? ইনশাল্লাহ পারবো, ভেরি গুড। তিতুমির স্যার বলেছেন ডান, ওকে, রত্না বলেছেন ডান, ঋতু সরকার বলেছেন ডান, মাশাআল্লাহ, সবাই বলেছেন ডান। আমাদের কি আর প্রশ্ন আছে? আর ও তো আসে তো। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, আশদোদ সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? আশদোদ, এই আশদোদ সমুদ্র বন্দর কোথায়? এটা কি ইসরায়েলে? এটা কি কানাডা? এটা কি কিউবা নাকি কম্বোডিয়া? কোথায় বলেন? আশদোদ সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? কে বলতে পারবে? আশদোদ যে সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? অলরেডি একজন বলেছেন যে আশদোদ সমুদ্র বন্দর, দ্রুত বলেন। ডান। সুমাইয়া বলেছেন ডান। কাতার, তুরস্ক বলেছেন সামিরা। ওকে, মাশাআল্লাহ, সবাই রাইট আনসার করতেছে তো আজকে, খুবই দুর্দান্ত ভাবে আনসার করতেছে, সাবাস। এই আশদোদ সমুদ্র বন্দর, এটা মূলত রিসেন্ট সময়ে হয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা কনটেক্সট। সেই কনটেক্সট থেকেই মূলত আমাদের আজকের এই আলোচনাটা। আশদোদ সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? কে বলতে পারবেন? এটা কি ইসরায়েলে, কানাডাতে, কিউবাতে নাকি কম্বোডিয়াতে? কোথায়? আচ্ছা, শাপিলা আক্তার বলছেন স্যার এত তারিখ কি মনে থাকবে? আচ্ছা স্যার, এত তারিখ মনে রাখার দরকার নাই তো, আপনি একটু পড়েন, আপনার মনে রাখার দরকার নাই, আপনি একটু লিখে পড়েন। আপনার যদি মনে থাকে থাকলো, আর যদি না থাকে দরকার নাই। আমরা শুধু ডিটেলস একটু আলোচনা করতেছি, যেন কোনো ধরনের কনফিউশন যেন আমাদের মধ্যে না থাকে। এটা কেন হইলো? আরে আমি তো জানি কম্বোডিয়ার মধ্যে একটা যুদ্ধ হইতেছে, কিন্তু কেন হইতেছে, কি হইতেছে আমি জানি না। এখন আপনার মধ্যে কিছু হইলে তো ডাটা আছে, না এটা হইছে, এই জিনিসটা এভাবে হইছে। তাহলে না, কিছু না জানার চেয়ে কিছু জানা তো ভালো, তাই না? তাহলে আমরা এইভাবে একটু চেষ্টা করবো। ডান, মাশাআল্লাহ, এ তো সবাই বলেছেন ডান, ভেরি গুড, সাবাস, সবাই বলেছেন ডান, আলহামদুলিল্লাহ। ওকে, ডান। এই তো সাবাস, আমাদের টক্সিক বয় বলেছেন ইসরায়েল। ওকে, ইসরায়েল, রাইট, ইসরায়েল।
রোমান বলেছেন ইসরায়েল, ইসরায়েল, ইসরায়েল। ওকে, সবাই ইসরায়েল আনসার করতেছেন। এই দেশটার নাম কেউ লেখেন না, আপনারা একটু ক আনসার করেন। এই দেশটার নামটা দেখলে আমার কেন জানি লাগে, কেমন যেন একটা লাগে, দেখলে পিটাইতে মন চায়। একটু ক আনসার করেন, হ্যাঁ, ওর নামটাই উচ্চারণ করিয়েন না, ওর নামটা একটা গালির মতো শোনায়। আচ্ছা, মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত ইসরায়েল। এখন আশদোদ বন্দর থেকে প্রশ্ন করলে আপনাদেরকে অবশ্যই সমুদ ফ্লোটিলা সম্পর্কে একটু পড়াশোনা করতে হবে। সমুদ ফ্লোটিলা, যেটাকে আমরা বলি গ্লোবাল সমুদ ফ্লোটিলা, এটাই নিয়ে আশদোদ খুব ইম্পর্টেন্ট। গ্লোবাল সমুদ ফ্লোটিলা, সমুদ ফ্লোটিলা, ফ্লোটিলা। তাহলে এই যে গ্লোবাল সমুদ ফ্লোটিলা, আচ্ছা সমুদ লিখছি, সমুদ হবে, গ্লোবাল সমুদ ফ্লোটিলা। এই গ্লোবাল সমুদ ফ্লোটিলা মূলত হচ্ছে জুলাই মাসে 2025, এই জুলাই 2025-এ একটা নৌবহর বের হলো। নৌবহরটার উদ্দেশ্য ছিল যে আমরা যাব ফিলিস্তিন, এবং ফিলিস্তিনের ভাই বোনদের জন্য আমরা যাব, আমরা রওনা দেব। এবং এটার মধ্যে গ্লোবাল সমুদ ফ্লোটিলাতে মোট নৌযান ছিল কতটি? নৌযান ছিল 42টি নৌযান ছিল। কতটি দেশ এটাতে অংশ নিয়েছিল? এটাতে অংশ নিয়েছিল, দেশ অংশ নেয় 44টি। দেশ অংশ নেয় কতটি? 44টি। কতজন মানুষ অংশ নিয়েছিল? 500 জন মানুষ। মানুষ কতজন ছিল? মানুষ ছিল 500 জন। 500 জন মানুষ ছিল। কথা কি বুঝতে পারছেন? ওই সময়টাতে আমরা জানি যে গাজা ইসরায়েলের অবরোধ, এটাকে ভাঙা, আমাদের গুরুত্বপূর্ণ যে মানবিক সহায়তাগুলো আছে, আমাদের খাদ্যদ্রব্য, এগুলো পৌঁছে দেওয়া, ঠিক আছে, এবং মানবিক করিডোর স্থাপন করা ছিল এটার খুব গুরুত্বপূর্ণ কাজ। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে এই জুলাই এটা ঘটিত হয়, মূলত এটা ঘটিত হয় সমুদ ফ্লোটিলা জুলাইয়ে, এবং তারা তাদের যাত্রাটা শুরু করে স্পেনের বার্সেলোনা থেকে 31 আগস্ট। এটা একটু মাথায় রাখবেন, যাত্রা শুরু করে কবে? এটা হচ্ছে গঠন হয় জুলাই, আর তারা 31 আগস্ট 2025, 31 আগস্ট 2025-এ তারা কি করেছে বলেন তো? তারা মূলত তাদের যাত্রা শুরু করেছে স্পেনের বার্সেলোনা থেকে। যাত্রা শুরু করে কোথা থেকে? স্পেনের বার্সেলোনা। তাহলে স্পেনের বার্সেলোনা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে কিসের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়? ফিলিস্তিনের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়, এবং সেটা 31 আগস্ট 2025। এতটুকু পর্যন্ত পারা যাবে কিনা? ওকে, ভেরি গুড, শাবাশ, সবাই পারবে। ওকে, আচ্ছা, ভেরি গুড। এবং এই আশদোদ বন্দরটা একটু কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে এই গ্লোবাল সমুদ ফ্লোটিলার যে নৌজাহাজগুলো, এগুলোকে আটক রাখা হয়েছিল যে বন্দরে, সেটার নামই হচ্ছে আশদোদ বন্দর। আশদোদ 2009 সাল থেকে আমরা জানি, এই 2009 সাল থেকে কিন্তু ইসরায়েলি বাহিনীরা আমরা জানি যে মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত ইসরায়েলিরা, ওরা কিন্তু 2009 সাল থেকে গাজাকে অবরুদ্ধ করে রেখেছে। এই যে 2009 সাল থেকে গাজাকে অবরুদ্ধ করে রেখেছে, এবং প্রতিদিন তারা বম্বিং করতেছে, প্রতিদিন মানুষ মারতেছে তারা এই আশদোদ সমুদ্র বন্দরে। তারা কিন্তু গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা কিন্তু এই আশদোদ সমুদ্র বন্দরে কিন্তু ঠেকিয়ে ফেলেছিল। ঠিক আছে, ভেরি গুড। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা, ভেরি গুড। বাংলাদেশ থেকে কে গিয়েছে? শহীদুল আলম গিয়েছিল বাংলাদেশ থেকে, ভেরি গুড। চিত্রশিল্পী ছিল, তাই না? এই শহীদুল আলম, ভেরি গুড। সবাই রাইট আনসার করতেছে, মাশাআল্লাহ। এই তো, আপনারা যেটা পারেন সেটা সবাই পারেন। একটা জিনিস কি খেয়াল করছেন? যেটা পারেন সেটা সবাই পারেন। ভেরি গুড, শাবাশ। ওকে, আচ্ছা, এই জাহাজটাতে আমরা জানি ইসরায়েলের হামলায় কিন্তু একজন স্বেচ্ছাসেবক নিহত হয়েছিল। তার নাম কি জানেন? তিনি তুরস্কের ছিলেন। কে বলতে পারবেন বলেন তো? তার নাম ছিল মাভি মারমারা। আমি এখানে লিখে দিচ্ছি, মাভি মারমারা। কে বলতে পারবে? মাভি মারমারা। তাহলে এই মাভি মারমারা, তিনি হচ্ছে তুরস্কের স্বেচ্ছাসেবক ছিলেন, তিনি মারা গিয়েছিল। তুরস্কের স্বেচ্ছাসেবক। তাহলে এই তুরস্কের স্বেচ্ছাসেবক তিনি কিন্তু মারা গিয়েছিলেন, মৃত্যুবরণ করেন, ইসরায়েলি হামলায় মৃত্যুবরণ করেন। ঠিক আছে,
তাহলে মাভি মারমারা তিনি কিন্তু তুরস্কের স্বেচ্ছাসেবক, তিনি কিন্তু মৃত্যুবরণ করেছিলেন এই গ্লোবাল সমুদ্র ফ্লোটিলাতে যাওয়ার জন্য। ওকে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, একজন বলছে স্যার শহীদুল ইসলাম বা শহীদুল আলম, যাই বলেন না কেন আপনারা, এই শহীদুল ভাই উনি মূলত কোনটাতে ছিলেন? উনি মূলত কোন নৌবহরে ছিলেন? উনি মূলত ছিলেন কনসান্স নৌবহরে। আমি একটু লিখে এখানে মুছে দিচ্ছি, মুছে আবার লিখে দিচ্ছি। দেখেন, এই গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার মধ্যে বাংলাদেশের শহীদুল ছিলেন কনসান্স নামক একটা নৌবহরে। কনসান্স নৌবহরের নাম কি বলেন তো? নৌবহরের নাম হচ্ছে কনসান্স। তাহলে কনসান্স নৌবহরে তিনি ছিলেন এবং পরবর্তীতে তাকে কিন্তু একটা কারাগারে রাখা হয়েছিল। সে কারাগারের নাম হচ্ছে ক্যাতজিয়েত কারাগার। সে কারাগারের নাম কি? সে কারাগারের নাম হচ্ছে ক্যাতজিয়েত কারাগার। তাহলে তার যে কারাগারে রাখা হয় কারাগার, এই কারাগারের নাম হচ্ছে ক্যাতজিয়েত কারাগার। এই ক্যাতজিয়েত কারাগারে কিন্তু রাখা হয়েছিল। তাহলে প্রশ্ন আসতে পারে, ক্যাতজিয়েত কারাগার কোথায় অবস্থিত? ইসরায়েলে অবস্থিত। কনসান্স নৌবহরে কে গিয়েছিল? বাঙালি বা বাংলাদেশি, দুঃখিত, শহীদুল। তারপরে যদি বলা হয় আশদোদ সমুদ্র বন্দর, এই বন্দরটা মূলত ইসরায়েলের এবং গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার প্রত্যেকটা নৌবহর আটকে দেওয়া হয়েছিল এই আশদোদ বন্দরে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার কিনা মুরব্বীরা? ভেরি গুড ভেরি গুড। ওকে, ভেরি গুড, শাবাশ, মাশাআল্লাহ, ভেরি গুড। তাহলে আশা করছি এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার। ওকে, আচ্ছা, একটা ছোট্ট শব্দের অর্থ বলেন তো দেখি আপনারা পারেন কিনা। এই যে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা আমরা বলতেছি, এখানে এই যে সমুদ্র শব্দের অর্থ কি? এই সমুদ্র শব্দের অর্থ কি? যদি প্রশ্ন আসে কখনো, এই সমুদ্র শব্দের অর্থ কি? কে বলতে পারবে? সমুদ্র শব্দের অর্থ কি? ওকে, ক্লিন অ্যান্ড ক্লিয়ার, ভেরি গুড। তাহলে সমুদ্র শব্দের অর্থ হচ্ছে, মানে যেটাকে আমরা বলি দৃঢ়তা, অটলতা, হ্যাঁ, একদম নিজের জায়গায় অনড় থাকা, তাহলে এটাকে আমরা বলি দৃঢ়তা। এই দৃঢ়তা বা অটল একটা বিশ্বাস যে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা, এই ফ্লোটিলা যাবে একদম অটল বিশ্বাসের মধ্য দিয়ে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব। এই একটা খুবই গুরুত্বপূর্ণ। ভেরি গুড। তাহলে বাংলাদেশ শহীদুল আলম ছিলেন কনসান্স নৌবহরে, এটা কারাগার ছিল ক্যাতজিয়েত, ইসরায়েল ক্যাতজিয়েত কারাগার। ভেরি গুড, ইয়েস, ডান। তিতুমির বলেছেন ডান, ভেরি গুড, ডান। আলহামদুলিল্লাহ, 2025-এ এই সবগুলো জিনিস নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম। 2025-এ আমাদের যতগুলো খুবই হাইলাইটেড ডাটাগুলো ছিল, সেই হাইলাইটেড ডাটাগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। সবাই বলেন এতটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ার কিনা? প্রিয় ভাই বোন, যদি ক্লিয়ার হয় একটা লাভ রিয়েক্ট একটু করে ফেলেন, আর সবাই বলেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। সবাই একটু বলে ফেলেন ক্লিয়ার। আর যদি ক্লিয়ার হন আপনারা সবাই, আমাদের প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড ব্যাংক বিসিএস এর জন্য ফ্রি এক্সাম কোর্স এবং এটার একটা কোর্স প্ল্যান এবং রুটিন কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। যারা যারা একদম ফ্রি এক্সাম কোর্সে আমাদের সাথে থাকতে চান তাদের জন্য এই কোর্স প্ল্যান এবং রুটিনটা, সেটা কি? সেটা হচ্ছে আমরা প্রত্যেকটার জন্যই কিন্তু এই চেষ্টা করতেছি যে এই ফ্রি এক্সাম কোর্সের রুটিনটা আপনাদেরকে দেওয়ার জন্য, ক্লোজ ফ্রেন্ডটা সহ। আর আপনারা যারা আমাদের প্রত্যেকটা কম্বাইন্ড কোর্সে সকল চাকরি প্রস্তুতিতে একটা মাত্র কোর্সের মাধ্যমে শেষ করতে চান, তাদেরকে অবশ্যই আপনাদের প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেডের সকল চাকরি প্রস্তুতিগুলো যদি আপনারা আমাদের সাথে নিতে চান, তাহলে কিন্তু আমাদের কম্বাইন্ড কোর্সে কি কি থাকছে একটু খেয়াল করেন। এই কোর্সটাতে আপনি পেয়ে যাচ্ছেন, প্রথমত এই কোর্সটাতে পেয়ে যাচ্ছেন একবারে ভর্তি হলেই পূর্ববর্তী সকল ব্যাচের লাইভ ক্লাসগুলো। বোয়িং স্যার ইনশাল্লাহ সেটাতে লাইভ ক্লাস নেবে। প্রতিটা ব্যাচের 100+, প্রতিটা ব্যাচে কত প্লাস? 100+ লাইভ ক্লাস, 100+ লাইভ এক্সাম এবং 1200 টাকা সমমূল্যের লেকচার শিট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এটার স্লোগানটা হচ্ছে ওয়ান টাইম অ্যাডমিশন, এবং এটাকে আমরা বলবো যে লাইফ টাইম অ্যাক্সেস। তাহলে ওয়ান টাইম অ্যাডমিশন, লাইফ টাইম অ্যাক্সেস, এই যে কম্বাইন কোর্স, এই কম্বাইন কোর্সে একবার ভর্তি হলে পূর্ববর্তী সকল স্লাইড গুলা, ব্যাচের সবগুলো রেকর্ডেড ক্লাস পেয়ে যাবেন,
প্রতিটা 100টা ক্লাস 100টা এক্সাম আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আপনারা সবাই এই ক্লাসের 4টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই হাইলাইটেড 4টা শীট পাবেন। যেমন ধরুন আমার হাতেই আছে এখানে সাধারণ জ্ঞানের, ইংরেজির, গণিতের এবং আপনারা জানেন যে বাংলার খুবই দুর্দান্ত কিছু হাইলাইট, যেগুলো আপনার ইনশাআল্লাহ ক্যারিয়ার গড়তে এবং সফলতার শুরু কিন্তু এখান থেকে হবে ইনশাআল্লাহ। তাহলে পরেরটাতে চলে যাচ্ছি। দেখেন আর কি কি আছে আমাদের এখানে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট সেটা হচ্ছে এই সকল চাকরি পরীক্ষাগুলো একটা কম্বাইন কোর্সে আপনারা পেয়ে যাবেন। এবং এই কম্বাইন কোর্সটা মূলত কত বলেন তো? এটা প্রাইমারিতে 1500 টাকার কোর্স ছিল, নিবন্ধনের জন্য আলাদা 1500 এবং 10 থেকে 20তম গ্রেডের জন্য 1500 ছিল। এবার প্রাইমারি, নিবন্ধন এবং 10 থেকে 20তম গ্রেড সকলের জন্য আজকে লাইভ চলাকালীন সময়ে মাত্র আপনি 1350 টাকার কোর্সে ভর্তি হতে পারবেন, যেটা গতকালকে আমি একটু কমাই দিয়েছিলাম। আজকে কথা হয়েছে সেহেতু আপনারা মাত্র 1350 টাকার কোর্সে কিন্তু ভর্তি হতে পারবেন। এই পূর্ণাঙ্গ প্রাইমারি, নিবন্ধন সবকিছু একটার মধ্যে পেয়ে যাবেন। যেখানে আপনি 1500 টাকা দিয়ে আপনি প্রত্যেকটাতে আলাদা আলাদা ভর্তি হইতেন, এবার মাত্র 1350 টাকার কোর্সে আপনার প্রাইমারি কমপ্লিট হবে, নিবন্ধন কমপ্লিট হবে, 10 থেকে 20তম গ্রেড কমপ্লিট হবে ইনশাআল্লাহ। যারা আমাদের এই অফারে ভর্তি হতে চান এবং আজকেই ভর্তি হতে চান, তারা এই নাম্বারটাতে বিকাশ অথবা রকেট করতে পারেন, যেটা হচ্ছে 01310467471। এই নাম্বারটাতে আপনারা কানেক্ট হয়ে যদি আপনাদের বিকাশ, নগদ, রকেটে এই টাকাগুলো সেন্ড করেন, তাহলে কিন্তু আপনারা আমাদের সাথে খুব দ্রুত আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারবেন। তাহলে খুব দ্রুত প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু কষ্ট করে যান, যে আমাদের এই যে ডেডিকেটেড যে ব্যাচ আছে, সেই ডেডিকেটেড ব্যাচে কারা কারা ভর্তি হতে চান সবাই একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে ফেলেন। এবং যারা ভর্তি হচ্ছেন, যারা বিকাশ এবং নগদে দ্রুত টাকাটা পাঠিয়ে ভর্তি হয়ে যাচ্ছেন, তারা আপনাদের লাস্ট ডিজিট গুলো একটু বলে ফেলেন। লাস্ট ডিজিট গুলো একটু বলে ফেলেন যে আপনাদের লাস্ট ডিজিট গুলো কত। তাহলে আমরা কিন্তু আমাদের সকল ভাই বোনেরা কিন্তু আজকে খুব উদ্বুদ্ধ হবে, তারা কিন্তু নতুন ভাবে ভর্তি হওয়ার চেষ্টা করবে। তাহলে প্রাইমারিতে 1500, নিবন্ধনে 1500, 10 থেকে 20তম গ্রেডে 1500, এটা বাদ প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20তম গ্রেড সবগুলোর জন্য মাত্র 1350 টাকার একটা কম্বাইন কোর্সে আপনি ভর্তি হতে পারবেন। যেটা ভর্তি হতে হলে 01310467471 নাম্বারে আপনাকে টাকা সেন্ড করে অবশ্যই খুব দ্রুত আমাদেরকে জানাতে হবে যে স্যার ভর্তি হতে চাই অথবা ভর্তি হচ্ছি, খুবই দ্রুত। যারা আমাদের এই অফারটা চাচ্ছেন সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু 10 মিনিট সময় দেবো। লাইভ চলাকালীন সময় কিন্তু আমাদের ভর্তি হতে হয়, তো সেক্ষেত্রে বেশি দেরি করবেন না, খুব দ্রুতই এই যে নাম্বার দেওয়া, স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে বিকাশ, নগদ অথবা রকেট করে আপনারা কিন্তু আমাদের এই পার্সন যে ব্যাচ আছে সেই ব্যাচটাতে ভর্তি হতে পারেন। ওকে, আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছে আরাধ্যা আমিন, পেমেন্ট ডান স্যার 9108। ওকে, ইসরাত ইশা পেমেন্ট ডান করেছেন, লাস্ট ডিজিট হচ্ছে 4768। মাশাআল্লাহ, দুইজন অলরেডি আমাদের। আমি একটু নামগুলো লিখি কারা কারা। আমাদের বোন ইসরাত কিন্তু আমাদের সাথে আমাদের এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে গেছে। মাশাআল্লাহ, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পেমেন্ট ডান বলেছেন তাপসী আলম, ভেরি গুড, 5694। তাপসী আমাদের সাথে লাইভ চলাকালীন সময়ে মাত্র 1350 টাকার এই কোর্স ফি দিয়ে আমাদের এই দুর্দান্ত ক্লাসটাতে কিন্তু বা কোর্সটা কিন্তু কিনে ফেলেছে অলরেডি। উনি কিন্তু আজীবন এটাতে কিন্তু পাবেন, ঠিক আছে। ইসরাত জাহান ঈশা আমাকে একটু গ্রুপে যুক্ত করুন, ইনবক্স করুন। হ্যাঁ, আপনি একটু ইনবক্স করুন, আপনাদেরকে অবশ্যই গ্রুপে অ্যাড করে দেওয়া হবে খুবই দ্রুত। তো যারা দ্রুত সিদ্ধান্ত নিতে পছন্দ করেন, এই যে আমাদের বোন ইসরাত এবং তাপসী খুবই দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20তম গ্রেডের এত বড় একটা কোর্সে মাত্র 1350 টাকায় আপনি কিন্তু এনরোল করতে পারবেন। কত টাকায়? মাত্র 1350 টাকায় আজকে লাইভ ক্লাসে মঈন স্যার থাকার সময়। মঈন স্যার থাকতে লাইভ চলতে কিন্তু এটা করতে হবে। আর দেখি কারা ওকে, আমাদের সাথে আর আরোহী পেমেন্ট ডান্সার, আপনার লাস্ট হচ্ছে 7418, চেক প্লিজ বলেছেন। আচ্ছা, ভেরি গুড। নিজাম রোমান বলেছেন স্যার ক্লাস কখন থেকে শুরু হবে? ইনশাল্লাহ ক্লাস শুরু হবে খুবই দ্রুত। আপনাদেরকে রুটিন এবং পর্যায়ক্রমে সবগুলো ডাটা ইনশাল্লাহ আমরা দিয়ে দেবো। আমাদের সাথে আরো কে যুক্ত হয়েছে? আমাদের সাথে মাশাআল্লাহ, আমাদের সাথে যুক্ত হয়েছে স্যার লিঙ্কটা পাচ্ছি না। লিঙ্ক পেয়ে যাবেন আপনারা। লিঙ্কটা কিভাবে? আমাদের পেজে নক করুন, পেজে ইনবক্স করুন। টিউটোরিয়াল যে পেজ আছে আমাদের, এই টিউটোরিয়াল পেজে আপনারা ইনবক্স করুন। ইনবক্স করলেই আপনারা পেয়ে যাবেন আমাদের ডাটাগুলো, কেমন?